আর সঙ্গে এই মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। তো আমি যে ঘটনাটা প্রথমে শুরু করব সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছে আমার এক কলিগ, এবং তিনি হচ্ছেন আমাকে আসলে ঘটনা দুজন ডাক্তার পাঠিয়েছে। এর মধ্যে আমার কলিগের ঘটনাটা আমি আজকে পড়ছি। কলিগ বলতে হচ্ছে তিনি যখন একটা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন তখনকার ঘটনা। এটা মেডিকেলের ঘটনা অনেকেই শুনতে যাচ্ছিলেন, তাই আজকের ঘটনাটা আমি শুরু করব মেডিকেলের ঘটনা দিয়ে। সেদিন রাত 11:30 কি 12টা বাজে। আমার কলিগ, ওনার নাম হচ্ছে নাজমুল, এবং উনি যে মেডিকেল কলেজে বাস করেন সেটা একটা গভর্নমেন্ট মেডিকেল, এবং ওনাদের যে ছাত্রাবাস ছিল বা হোস্টেল ছিল সেখান থেকে ওনাদের ইমার্জেন্সিটা খুব নিকটবর্তী, একদমই কাছাকাছি, দেখা যেত, ইমার্জেন্সিটা দেখা যায় আর কি। তো সেদিন তিনি হোস্টেলে যান নাই এবং তিনি বাইরে বসেছিলেন, ফ্রেন্ডের সাথে আড্ডা মারছিলেন। তো এমন সময় হঠাৎ করে একটা পেশেন্ট আসে, এবং অ্যাম্বুলেন্সে করেই আসে। পেশেন্ট মানে বুক খুব ধরপাচ্ছিল, মানে পেশেন্টের বুক খুব কাঁপছিল, সারা শরীর খুব কাঁপছিল, বুকটা বারবার উপরে উঠছে আর নিচে নামছে, মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরবর্তীতে জানা গেল পেশেন্ট বিষ খেয়েছে। সে বিষ খেয়ে এখানে নিয়ে এসছে। তো কি কারণে বিষ খেয়েছে, কেন বিষ খেয়েছে সেটা আমাকে তিনি বলেন নাই। তিনি বলেছেন পেশেন্ট এসছে এবং পেশেন্টকে আমরা হসপিটালাইজ করি, এবং পরবর্তী সময়ে পেশেন্টের কন্ডিশন দেখে পেশেন্টকে ওয়াশ করা হয়, ভেতর থেকে সব ময়লা আবর্জনা বের করা হয়, যেসব জিনিস খেয়েছে সাথে খাওয়া দাওয়া সবই বের করা হয়। পেশেন্ট একদম দুর্বল ছিল, তো পেশেন্টকে কন্ডিশনও খারাপ ছিল, কারণ বিষ খাওয়ার প্রায় 12 ঘন্টা পর নিয়ে আসা হয়। তো তখন অলমোস্ট বডিতে সবকিছু সিস্টেমে ঢুকে গেছে। তো এইটাগুলো তোয়াক্কা না করে তারা ওয়াশ করে, এবং পেশেন্টের কন্ডিশন খুব আহামরি সমস্যা না, মানে একদম মুমূর্ষ বলা চলে না, তবে পেশেন্টের কন্ডিশন আইসিইউতে নেওয়ার মতো। তো আইসিইউতে যখন, আইসিইউ বলতে পেশেন্টকে কাছাকাছি একটা জায়গা, কাছাকাছি মানে আইসিইউর কাছাকাছি, মানে খুব কেয়ার, ইন্টেন্সিভ কেয়ারের মতোই, কিন্তু ভালো জায়গায় নেওয়া হয় আর কি। ডক্টররা সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছে, ওনাকে দেখছে কন্ডিশনটা। তো একটা পর্যায়ে যখন মানে ওয়ার্ডে রাউন্ড দিতে হয়, তো স্যারদের সাথে সাথে কন্ডিশন দেখার জন্য স্টুডেন্টদেরকে রাউন্ড দিয়ে আসা। তো তিনি স্টুডেন্টের সাথে ছিল। তো ঘটনার পরিপ্রেক্ষিতে ওনার যে অ্যাটেন্ডেন্ট ছিল, সেই অ্যাটেন্ডেন্টের কাছ থেকে একটা ঘটনা নেওয়া হয়, যে উনি কি কাহিনী, কি হয়েছে, হিস্ট্রি হিসেবে নেওয়া হয় যে তার ঘটনাটা কি। তখন যে অ্যাটেন্ডেন্ট ছিল, তখন সে অ্যাটেন্ডেন্ট বলল যে ওনার মেজর প্রবলেম হচ্ছে উনি কানের মধ্যে ওনাকে কে জানি ফিস ফিস করে কথা বলে, এবং ওনাকে করার সাথে কোনো ধরনের কথা বলতে দেয় না, কে জানি ওনার উপর ভর করেছে। তো সেই জিনিসটাই নাকি তাকে বিষ খাইয়েছে। তো এইটা জানার জন্য, আর মানে এইটার শোনার পরে, ওনার পর কে জানি ভর করেছে, এটা শোনার পরে আমার এক কলিগ খুব ইন্টারেস্ট শো করে যে ওনার ঘটনাটা আসলে আমার একটু জানা দরকার, ওনার বাবা মার সাথে কথা বলা দরকার। ওনার অ্যাটেন্ডেন্ট তো আসলে অতটা বলতে পারবে না। তো ওনার বাবা মা, ওই পেশেন্টের বাবা মা, পেশেন্টের বয়স হচ্ছে 27 বছর বয়স, এবং পেশেন্ট একজন মহিলা। তো পেশেন্টকে পরবর্তী সময় পেশেন্টের বাবা মার সাথে কথা বলা হয় যে কি কাহিনী, কি ঘটনা, আমাদেরকে একটু বলা যায় কিনা। প্রথম এরকম হতো যে পেশেন্ট নাকি কোনোভাবেই পেশেন্টের গার্ডিয়ানদের সাথে বা বাবা মার সাথে ঠিক মতো কথা বলতো না, বিড় করে কথা বলতো সারাক্ষণ ঘরের ভিতরে, এবং মাথা উপর উঠিয়ে রাখতো সারাক্ষণ সিলিং এর উপরে। তো পরবর্তী সময় ওনাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, বাসায় ডাক্তার বলে যে তুমি, মানে ডাক্তার ওষুধ দেয় তাকে ঠিক করবার জন্য। তো ওষুধে কোনো ধরনের কাজ হয় না, তো সারাক্ষণ উপরের দিকে তাকিয়ে থাকে, সিলিং এর দিকে তাকিয়ে থাকে। তো তার বাবা একদিন তাকে জিজ্ঞেস করেছিল যে তুমি সিলিং এর দিকে তাকায় থাকো কেন? তো ওই মেয়েটা বলেছিল যে বাবা দেখো আমার দিকে ও তাকায় আছে, ওই দেখো অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তো বাবা মা সবতে খুব ভয় পেয়ে যায়, কাহিনী কি। এরকম একটা দিন, পরের দিন বলতে হচ্ছে ওই ঘটনার পরে পরবর্তী সময় যখন নজরে আসে যে মেয়ের কন্ডিশনটা, বিড়বিড়ের লেভেলটা বেড়ে যায়, হঠাৎ মেয়েটা খাটের মধ্যে দাঁড়িয়ে যায়, চুপ করে মাথাটা বাঁকিয়ে উপরের দিকে তাকিয়ে থাকে। তো বাবা মা আবার বেডে শোয়ায়, মাথা পানি দেয়,
মাথা ঠান্ডা করার ট্রাই করে, কি ঘটনা মা, বলো কি ঘটনা। তো মেয়ের একটাই কথা যে ওই দেখো আমার দিকে তাকিয়ে আছে, ওই দেখো আমার দিকে তাকিয়ে হাসছে। মেয়ে সারাক্ষণ একই কথা বলে। পরবর্তী সময় এক বুজুর্গ আলেমের কাছে নিয়ে যাওয়া হয় এবং সেই আলেম হচ্ছে চিটাগং থাকে, তার বাড়িতে চিটাগং এ তার বাসায় নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয় এবং সেইখানে ওই আলেমের সাথে কথোপকথনের মাধ্যমে জানা যায় যে মেয়েটাকে একটা জিন মেয়েটার উপর ভর করেছে এবং এই জিনটা খুবই খারাপ জিন। আপনারা জানেন যে আমাদের আশপাশে যার যেসব জিন আছে মোটামুটি 4-5 ধরনের জিন আছে, এর মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে ইফরিত। তো ওনাকে যে জিন ভর করেছে সেই জিন খুবই শক্তিশালী, সেই জিন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে এবং ওই জিন মাঝে মধ্যে বেশ ধরে মেয়ের সামনে আসতো এবং ওই আলেম ওই জিনের সাথে যখন কথা বলতে যায় তখন ওই জিন ওই মেয়ের বডিতে আর আসে না। তো আসে না, কোনো সলিউশনও পাচ্ছে না। মেয়েটাকে ঠিক করবে কিভাবে ঠিক করবে, কেউ সলিউশন দিতে পারছে না, কারো কাছে কোনো ধরনের সলিউশন নাই। বাবা মারা খুব হতাশ হয়ে যায়। তো এক পর্যায়ে ছেড়ে দেয়, মেয়ের কন্ডিশনটা গেছে এটা তো বুঝাই যাইতেছে, তো ইন্ডিয়ায় নিয়ে যাওয়া যায় কিনা। ওনারা চট্টগ্রামের ওই বুজুর্গ আদমি থেকে ইন্ডিয়াতে আরেকজন জিন তাড়ানোর হুজুরের কাছে যায়। তো জিন তাড়ানোর হুজুরের কাছে যাওয়ার পরে ওই জিন তাড়ানোর হুজুর মোটামুটি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে এই জিনটা তার উপর ভর করেছিল। তো যখন ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয় মেয়ে তখন কমপ্লিটলি সুস্থ, কোনো ধরনের মুভমেন্ট নাই, কোনো ধরনের অ্যাগ্রেসিভ মুভমেন্ট নাই, কোনো অকওয়ার্ড মুভমেন্ট নাই। তো ওইখানের যে হুজুর ছিল, যে হুজুরটা মেয়েটাকে দেখছিল, হুজুর বলেছে যে না এই জিনটা তার সাথে আসে নাই, সো আপনারা এটা নিয়ে কথা হচ্ছে যে ওনার উপরে একটা জিন ভর করে কিন্তু গেলে আবার ভর করবে। এখন আমার সামনে তো জিনটা আসছে না এবং আমি অনেক চেষ্টা করছি। ওই হুজুর নাকি চেষ্টা করতে করতে তার নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে একটা পর্যায়ে, তারপরে ওই জিনকে টেনে নিয়ে আসতে পারে না। পরবর্তী সময়ে ওই জিনটা ওই মেয়েটার শরীরে আবারও বাংলাদেশ আসার ভর করে এবং যতদিন পর্যন্ত ইন্ডিয়াতে ছিল মেয়েটা ভালো ছিল, সুস্থ ছিল। বাংলাদেশ আসার পর আবারও মেয়েটা খারাপ হয়ে যায়। বাংলাদেশে আসার পরে খারাপের অবস্থা তখন চূড়ান্ত এমন যে ওই মেয়েটাকে ওই জিনটা খাটের উপর থেকে ফেলে দিত। এখন মেয়েটাকে কষ্ট দেওয়া, টর্চার করা শুরু হয়েছে। মেয়েটার মুখের মধ্যে গ্লাস ছুঁড়ে মারতেছে, হঠাৎ করে মুখের মধ্যে কোথা থেকে গ্লাস এসে লাগতেছে, হাত থেকে গ্লাস পড়ে যাচ্ছে। মেয়েটার পায়ের মধ্যে গ্লাস বিচ্ছে, হঠাৎ করে রুমের মধ্যে কিছু একটা আছে পায়ের মধ্যে বিঁধে গেল। মেয়েটা খুব অবাক হয়ে, মেয়েটার অবস্থা খুব খারাপ। মেয়েটার কথাবার্তা বলতো না কারোর সাথে, বাসার বিড়বিড় করে সেই আগের মতো করে তাকিয়ে থাকতো। তো বাবা মারা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, আসলে কি ঘটনা, তার মেয়ের সাথে আসলে ঘটনাটা কি ঘটছে, এরকম কেন হচ্ছে, এরকম হওয়ার তো কথা না। তার আদরের মেয়ে এবং তার দুই ছেলে বাংলাদেশের বাইরে থাকে, মিডল ইস্টের একটা কান্ট্রিতে জব করে আর কি। তার এক মেয়েই বাংলাদেশে থাকে এবং ওই মেয়েটা পরবর্তী সময় যেদিন ঘটনা ঘটে সেদিন হচ্ছে আপনাদের আমি বলি যে ঝড় হলে যে এরকম অবস্থা হয়, বাতাস উঠছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচন্ড বাতাস ছেড়েছে, এমন সময় বাসার ইলেকট্রিসিটি চলে যায়। ওনার মা ওনার রুমে ঢুকে হচ্ছে কমলা কেটে খাওয়াই দিবে, এরকম আর কি। কমলা ছিলে মেয়ের রুমে আসছে, মেয়েকে খাইয়ে দিবে, খুব সিম্পল অবস্থা। হঠাৎ করে মেয়ের মাকে ওই মেয়েটা গলা চিপে বসে, গলা চিপ দিয়ে ধরে মেয়ের মার সামনে মেয়েটা এক বোতল বিষ খায় এবং ওই বিষটা কোথা থেকে এসছে কেউ জানে না। এবং ওই মেয়ে এমনও না যে বাইরে গিয়েছিল বা কিছু একটা, বাইরে থেকে কেউ কিছু আইনেও দেয় নাই মেয়েটাকে, মেয়েটাও বাইরে থেকে কিছু নিয়ে আসে না, কিন্তু মেয়েটা তার মার গলা টিপ দিয়ে বসে এবং একটা পর্যায়ে মেয়ের মার সামনে মেয়েটা বিষ খায়। বিষ খাওয়ার পরে মেয়ের মা অজ্ঞান হয়ে যায়। মেয়ের বাবা আসার পরে দেখে যে মেয়ের বাবা রাত করে আসে, কারণ মেয়ের বাবা ঢাকায় ছিল। ঢাকার থেকে যখন আমি যেই জায়গায় ঘটনা সেই জায়গায় যাওয়ার পরে দেখে যে মেয়ের মা দুইজনই বিছানায় পড়া। মেয়ের মার অবস্থা ভালো না। তো পরবর্তী সময় মেয়ের মাকে নর্মাল করা হয়, কিন্তু মেয়ের মাকে রেখে যে কন্ডিশনটা খারাপ সবচেয়ে, যে মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, মেয়েকে নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। এই যে হাসপাতালে নিয়ে আসার ঘটনা বললাম, হাসপাতালে নিয়ে আসার পরে পরবর্তী সময় মেয়েকে ওয়ার্ডে রাউন্ড দিতে একটা পর্যায়ে মেয়ের অবস্থা খারাপ হয়ে যায়। 3 দিন হাসপাতালে থাকার পর মেয়েটাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে তখন ওই হসপিটাল থেকে ঢাকাতে শিফট করে দেওয়া হয় এবং ঢাকায় শিফট করার পর আমার যে কলিগ তিনি তো ঢাকায় সাথে আসেন না,
ঢাকায় তাকে শিফট করে দেওয়া হয়। পরবর্তী সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটার মৃত্যু হয়। এটা একটা সুইসাইড কেস এবং নিজের থেকেই করা। মেয়েটার মাকে আগে মেয়েটা অজ্ঞান করে নেয়, তারপরে তিনি সুইসাইড করেন। তো বাবা সেবার ঢাকায় এসেছিল, ঢাকায় ছিল বিধায় বাবা কিছুই করতে পারে নাই। রাত তখন 9:30 10টা বাজে, এমন সময় প্রচন্ড ঝড় হচ্ছিল। এবং এই ঘটনাটা ঘটে হচ্ছে 2006 সালে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি কাহিনীতে চলে যাব সরাসরি। আর এই কাহিনীটা আমাকে বলেছে হচ্ছে সুনীল, ওর দাদার আমলের কাহিনী। সম্ভবত এটা তখন নাকি আপনার দেশ বিভাগের আগে, একদম ভারতবর্ষ ছিল সে সময়কার কাহিনী। তো এই কাহিনীটা হচ্ছে যে একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ময়মনসিং এর এদিকে ছিল আর কি, ময়মনসিং এর দিকটাতে। তো তখন ভারতবর্ষ আর কি বড়। এবং যে কাহিনী বলেছে তার দাদা সেই সময় ওই তাদের জমিদারি প্রথাটা উঠে যাচ্ছে আর কি, তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে। তো এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি, কলকাতায় ছিল। তার দাদার ডাক পড়ে আর কি, যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার যা যা আসে সেগুলো নিয়ে যাও আর কি। তো ওর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল এবং ওর দাদা ছিল আর কি সেখানে, সেই ইসে আর কি। তো শুনলে দাদা যখন নাকি ময়মনসিং এ আসে, তার কলকাতার জব ছেড়ে, চাকরি ছেড়ে, তিনি চাকরি করতেন আর কি। তো সেই সময়টা আর কি ওই জায়গাটা আর কি বেশ পাহাড়ি টাইপের ছিল, মানে খুব বেশি মানে একটু জঙ্গল ঘেরা, পাহাড় টাহাড় আছে এবং মানে বেশ বন্য পরিবেশ আর কি। এর মধ্যেই তার পূর্বপুরুষদের জমিদারি ছিল এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি, অত্যাচারী টাইপের। এবং পরবর্তীতে আর কি তারা মানে যিনি লাস্ট চলে যান আর কি এবং তার হিসাবটা করে যান, তিনিও আর কি বেশ মানুষের রোষানলেই পড়েন আর কি, এরকম একটা অবস্থা ছিল। এবং অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মানুষ মেরেও ফেলছে, এরকম কিছু। যাই হোক, শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি তখন আর জমিদারির ব্যাপারটা নেই ওখানে। তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটাতে তাকে নিয়ে যান আর কি, নিয়ে যে ওখানে রাখেন, দেখান বাড়িটা, বিশাল বাড়ি। এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকেন। এবং তার এক দুঃসম্পর্কের এক হয় আর কি, মানে যেটাকে বলে জেঠি বা সামথিং ছিল আর কি। তিনি তার সাথে সব কমিউনিকেশন অ্যান্ড সবকিছু মেনটেন করতেন, কারণ তারই নাকি আরো কিছু মানে ওনার দাদার যে জেঠি আর কি, তারই নাকি আরো কিছু মানে প্রাপ্য ছিল কিছু অংশে কি হিসাব কিতাবে আর কি। তো যাই হোক, তো ওনার সাথে ওনার কথাবার্তা বলা লাগে এসব ব্যাপারে। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু, মানে ওর দাদার বন্ধু, শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে যে সে অসুস্থ আর কি। শুনলে দাদা যে সে অসুস্থ ছিল, বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। অসুস্থতার লক্ষণটা হচ্ছে সে লিখছে তাকে চিঠিতে যে সে হঠাৎ করে জ্বালা পোড়া হয় তার, এবং তখন সে জ্বালা পোড়াটা এতটুকু হয়, শারীরিক জ্বালা পোড়া, সে কিছুই করতে পারে না, সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি, সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায়। সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি। তার দাদার যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে, মানে খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, বিদেশে যাবে পড়তে সেই সময়। তো সেই সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কিরকম। তো যাই হোক, তো ওই বন্ধু যখন নাকি এই চিঠি পায়, চিঠি পেয়ে তখন চিন্তা ভাবনা করে সে চলে আসে এদিকে বিভিন্নভাবে আর কি। তার আসার বর্ণনা নাই দিলাম, বা আসার বর্ণনা দিছিল, বাট সেটা আমি নাই দিলাম। তো বিভিন্নভাবে চলে আসে। আসার পরে সে যে তার বন্ধুর সাথে দেখে, বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে শুয়ে আছে, বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে, চোখের নিচে কালি পড়ছে। তো বলে, কি রে তুই এখানে আসলি, তোর মানে আরো সম্পদ পাবি, এটা সেটা কিছু ভালো কিছুর জন্য আসছিস, তোর এই অবস্থা কেন, তুই এখানে বিছনায় পড়ে গেলি? তো বলে যে ফ্রেন্ড, আসলে জিনিসটা হচ্ছে অন্যরকম। আমি এখানে আসার পর থেকে যে জিনিসটা আমি দেখি, প্রথম দিকে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে রাত্রেবেলা আমাকে একটু ডাকতো রুমের বাইরে, মানে রাত হয়ে গেলে যখন সবাই ঘুমায় যেত, ঘর বাড়ি অন্ধকার, তখন মনে হতো কেউ আমাকে ডাকতেছে নাম ধরে। তো নাম ধরে যখন ডাকতো, তা আমি আস্তে আস্তে প্রথম, মানে সে তার কাহিনী বলতেছে যে প্রথম যখন আমাকে নাম ধরে কেউ ডাকে তখন আমি মনে করছি যে এই বাড়িতে আর কেউ আছে
জি। যে নাকি বয়সে বড় এবং নারী কণ্ঠ আর কি। তো আমার জেঠি বা জেঠির কোনো পরিচিত কেউ, কিন্তু ডাকটা এমন ভাবে দেবে কেন, ডাকটা একটু বিকৃত টাইপের, লাইক মানে মানুষ স্বাভাবিক গলায় ডাকলে যেরকম সেরকম না, সেরকম করে দরজায় একটা নক হতো এবং তাকে ডাক দিত। তো সে প্রথম দিনই ওখানে উঠে বলে যে কি ব্যাপার, কে, কোনো রেসপন্স পায় না। গেট খুলে বাইরে যায়, করিডোর দিয়ে নেমে যায় তাদের যে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে হেঁটে নামে নিচে। নামার পর নিচতলাতেও দেখে কোনো শব্দ নাই, হুটহাট, মানে চারিদিক কেমন মানে আপনার শুনশান নীরবতা, এবং মানে পুরো বাড়িটা মনে হচ্ছে খা খা করছে, কেউ নাই। তো প্রথম দিন এরকম সে দেখে উঠে আসে। এরপরে সে শব্দ শুনতে পায় তার জানলার নিচে, মনে হচ্ছে মানুষজন কথা বলছে। তো সে আপনার জানালার পর্দা সরায় নিচে উকি দেয়, উকি দিয়ে দেখে যে কিছু মানুষ মনে হচ্ছে যে আপনার ওখানে জটলা করছে। তো সে এটা দেখে, বাট কিউরিয়াসিটি মানে খুব একটা ফিল করে না। জি। চিন্তা করে যে এখানে এখন কি করব, নিচে কে আলোচনা করতেছে, কি করতেছে, আমি তো এখানে ইউজ টু না। তো যেটার থেকে সে প্রথম অসুস্থ হয় সেটা হচ্ছে সে একদিন শুনতে পায় তার যে জেঠি যাকে ডাকছে জি। বাইরে এসে, এবং 2-3 বার করে ডাকছে, এবং ডাকার পরে সে ওই ডাকে সাড়া দেয়, সাড়া দিয়ে আপনার আস্তে করে গেটের বাইরে আসে। তো এসে দেখে জেঠি ঠিক ওই গেটে না, বেশ দূরে দাঁড়িয়ে আছে। জি। ওনার হাতে একটা লণ্ঠনের মতো উনি দাঁড়িয়ে আছে, ওনাকে আস্তে আস্তে ডাকে হাত দিয়ে, মানে কোনো কিছু দেখাবে এরকম কিছু। তো উনি পিছে পিছে যায়, যে সিঁড়ি দিয়ে নামে, সিঁড়ি দিয়ে নামার পর ওনাকে হেঁটে ওখানকার একটা দরজা আছে, সেই দরজাটা খুলে ভিতরে ডাকে। তো উনি দরজা খুলে ভিতরে যায়, দেখে সিঁড়ি নেমে গেছে, নিচের দিকে সিঁড়ি নেমে গেছে, এবং বেশ একটা মানে ইসের মতো করিডোর টাইপের সিঁড়ি, এবং ওই নিচে যে জেঠি দাঁড়িয়ে আছে লণ্ঠন নিয়ে, সেটার আলো জি। মানে কেঁপে কেঁপে আসছে উপরে, বেশ মানে একটা হরিবল একটা জিনিস। তো উনি তারপরও কিছু চিন্তা করে উনি পেছনে পেছনে যায়। তো যাওয়ার পরে দেখে যে একটা দরজা, ওই দরজার সামনে তিনি যখন দাঁড়ায়, জেঠিও দাঁড়ায় আছে, এবং দেখে যে ওখানে যে একটা শব্দ আসছে লাইক ভেতর থেকে, লাইক হুম হুম, মানে বেশ একটা মানে বেশ গম্ভীর একটা গর্জনের মতো আসছে, লাইক কোনো প্রাণী যদি গজরাতে থাকে এরকম জি। এরকম একটা শব্দ আসছে। তো উনি বেশ ভয় পেয়ে যায়, কারণ ওই বদ্ধ জায়গার থেকে যে গর্জনটা আসে ওনার কাছে বেশ ভয় লাগে। এবং এই পর্যায়ে দেখে ফট করে ওই আলো লণ্ঠন যে থাকে জেঠির হাতে, সেটা নিভে গেছে। আচ্ছা। তো উনি ডাকতে থাকে জেঠিমা জেঠিমা, এরকম করে ডাকে, দেখে কোনো সাড়া নেই, এবং ওই গর্জন যেটা হচ্ছে, গর্জনটা আরো লাউডার হচ্ছে ওই জায়গায়। আচ্ছা। উনি ব্যাক করে আসতে যায় দেখে দরজা লাগানো, মানে যেই সিঁড়ির গোড়ায় যে দরজাটা সেটা লাগানো। তো উনি অনেক দরজা নক করে চিৎকার করে, মানে মানুষের নাম ধরে ডাকে, কেউ আসতেছে না। জি। এবং এক পর্যায়ে গর্জনটা এমন ভাবে মানে ওনাকে এফেক্ট করে যে ওনার ওনার মাথার মধ্যে কিছু আসতেছে, এবং মনে হচ্ছে যে কোন একটা ভয়ঙ্কর প্রাণী ওই সিঁড়িতে উঠে আসবে। তো ওই অবস্থায় উনি জ্ঞান হারায়। তো ওনার কতক্ষণ জ্ঞান হারালো ছিল উনি জানে না, বাট ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে উনি ওনাকে খাটে শোয়ানো, মানুষজন আশেপাশে আছে, জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সবাই শুনে, সবাই একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, মুখ চাওয়াচাই করে, কিন্তু কেউ কিছু বলে না, বলে আপনি দুঃস্বপ্ন দেখছেন কোনো, জি। আপনাকে আমরা এখানেই পাইছি ভিতরে সিঁড়ির গোড়ায়, এবং আপনি প্রায় একদিন অচেতন ছিলেন। তো এরকম বলার পর যেটা হয় যে সে শুয়ে থাকে, নর্মালি বসে থাকে, শরীরটা খারাপ। তো হঠাৎ তার যেটা হয় যে গা জ্বালাপোড়া করতে করতে প্রচন্ড মনে গায়ে কেউ আগুন ধরায় দিচ্ছে, এবং এই যন্ত্রণা সহ্য না করতে পেরে উনি বেহুশ হয়ে যায়। তখন উনি দেখে যে এখানে তো ওনার কেউ নাই, উনি যে ফেরত চলে যাবে সেটাও উনি ওনার জেঠিমাকে জানান যে আমি চলে যেতে চাচ্ছি কলকাতায়, আমি পরে এগুলো আমার শরীরে, কিন্তু ওনার যে শরীরের অবস্থা যাওয়ার মতো না। আচ্ছা। এই কারণেই উনি ওনার বন্ধুকে চিঠি লিখছে। তো ওনার বন্ধু আসে, বন্ধু ওনার কথাগুলো শুনে বলে চল আমি দেখি তোর কি অবস্থা, আমরা পারলে তোকে নিয়েই যাই এখান থেকে, কি ঘটনা। তো বন্ধু যেটা করে, ওনাকে রেখে ওর দাদার ফ্রেন্ড যে, সে একটু মানে ওই জায়গায় ঘোরাফেরা করার চেষ্টা করে, পুরে মানে কি ঘটনা, এরকম কেন, ও যেখানে দরজার কথা বলছিল ওখানে যে উনি একটা দরজা দেখে নেমে যায়, কিন্তু দরজাটা তালা মারা, দরজাটা তালা লাগানো। ওনার জেঠিকে উনি জিজ্ঞেস করে যে এরকম কিছু হয়েছিল, আপনি কি রেখে, বলে না কিভাবে, এটা কি সম্ভব, আমি ওকে কেন নিয়ে যাব। তখন বলে যে এটার নিচে কি আছে, দরজা বলে এটার নিচে কি আছে এটা আমিও জানি না, এটা হচ্ছে ওর মানে তারও দাদাদের সময়কার জিনিস, এখানে টর্চার সেলও আছে নিচে, যেখানে বিভিন্ন টর্চার সেল হতো। তারপর ওখানকার আপনার ওদের যে নাচের নৃত্যশালা, বলরুম যেটা, ওইটাও আছে ওখানে, বলে এই দরজা দিয়ে অনেক জায়গায় যেতে হয়। জি। তো
ওনার বন্ধুর খুব কিউরিয়াসিটি জাগে ব্যাপারটা নিয়ে। উনি বলে জেঠিমা আমাকে কি আপনি চাবি ম্যানেজ করে দিতে পারবেন? বলে না, এই গেটের চাবি এখানে নাই, আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, উনি যদি আপনাকে কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারে। তো উনি যান ম্যানেজারের সাথে, অনেক রিকোয়েস্ট করেন, বলেন যে আমাকে একটা চাবি দেন, আমি দেখতে চাই কি ঘটনা, ওর কি হলো আর ও কেন এরকম অসুস্থ হচ্ছে। তো এটারও কোনো মানে আসলে ম্যানেজার কিছু বলে না। তো ওনাকে যেটা করে, একদিন এরকম উনি বসে আছে, তো এক জায়গায় ওই বসে ছোট্ট একটা দোকান ওখানে, সেখানে ওই সময়কার সময় গরুর দুধের চা তৈরি হতো আর কি। তো উনি ওখানে বসে বসে বাইরে গ্রামের একটা এসে গুড়ের চা খাচ্ছে আর কি। তো এই সময় ওই বাসার একজন ভৃত্য, জি খুব বয়স্ক, সে এসে বলে যে বাবু আপনার সাথে একটু কথা বলতে চাই। জি তো উনি বলে যে কি ব্যাপার, কি নিয়ে কথা বলবা? বলে যে আমি ওই বাবুর, সুনীল বাবু, ওই যে বাবু যে আছে ওনার যে অসুস্থতা, উনি যে অসুস্থ কেন আপনাকে আমি বলতে চাই কি হয়েছে। তো বলতেছে কি ব্যাপার? বলে যে ব্যাপার হচ্ছে যে ওনাদের এই বাড়ির সম্পত্তি নিয়ে অনেক ব্যাপার আছে, ওনার জ্যাঠার ছেলেরাদেরও অনেক আগ্রহ, ওনারা খুব অত্যাচারী ছিলেন। আচ্ছা। তো সম্ভবত ওনার জেঠিমা অনেক জানে, মানে জাদুটোনা জানে, কোনো জাদুটোনা করছে। আর ওই যে আপনি যে রুমে ঢুকতে চান, যেখানে ঢুকতে মানে উনি যে ভয় পাইছে বলতেছে, ওখানে কিন্তু উনি আসলেও ঢুকছে, কারণ ওইখানে কিন্তু ঢুকে ওনার জেঠিমা মাঝে মাঝে আপনাকে মিথ্যা বলছে যখন ঢুকে না। বলে আপনি আমাকে কেন বলে দিচ্ছেন এগুলা? বলে আমি ওনার ভালো চাই, উনি তো এগুলোর সাথে জড়িত না, উনি কিছুই জানে না, উনি আসছে ওনার হিস্সা নিয়ে যেতে এখান থেকে, আর তো কিছু না। কিন্তু এখানে এরকম হয়, ওইখানে একসময় ওখানে অত্যাচার করতে ওখানে বাঘ পালতো উনি, একদম অন্ধকার কুঠুরির মধ্যে বাঘ রাখতো উনি, এবং ওই বাঘের মুখে ওনার যাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া করতো ঠেলে দিত, বাঘের ঘরে ফেলে দিত উনি। আচ্ছা। এছাড়াও অনেক টর্চার সেল ছিল, নর্তকীদেরকেও ঠেলে দিত, এরকম ব্যাপার আছে। তো উনি বলে তাহলে আমার তো ওখানে ঢোকা দরকার। বলে ওইটা ম্যানেজারের রুমে চাবি আছে, আপনি চাইলে যে দেখতে পারেন ওখানে কি আছে। তো ওনার বন্ধু যেটা থাকে, উনি খুব মানে করে ম্যানেজারের যে রুমটা থেকে একদিন ওই কাজের লোকের সহায়তায় চাবিটা উনি ম্যানেজ করে এসে উনি ওই রুম খুলে ঢুকে নিচে যে দেখে আসলেই ওই যে ওখানে যে নামছে মানুষ, পায়ের ছাপ, মানে ধুলার মধ্যে পায়ের ছাপ যে মানে, এবং বোঝা যাচ্ছে যে এখান থেকে মানুষ ওঠানামা করে, যে এরকম একটা ব্যবস্থা আছে। তো উনি ওই চাবিটা নিয়ে তো আর ওখানে রেখে দিতে পারবে না, উনি ঢুকে যে ওই রুমগুলো দেখে। জি। রুমগুলো দেখে আসার পরে উনি চুপচাপ চাবি রেখে চিন্তা করে যে ওনার বন্ধুকে নিয়ে উনি চলে যাবেন ওখান থেকে। তো যেটা হয়, রাত্রেবেলা ওই দিন রাতে আর কি, উনি ঘুমাচ্ছেন, উনিও ওইরকম শব্দ পান যে ওনার গেটকে নক করতেছেন। জি। তো উনি ওই নক শুনে উনি উঠে আস্তে আস্তে করে ফলো করে আসেন। কিন্তু উনি যেটা দেখেন যে ওনার রুম নক করছে আসলে কোনো না আর কি, মানে ওই চাচি বা কেউ করেননি, ওই রুম নক করছে কাজের লোকটা, এবং ওনাকে আস্তে আস্তে ফিসফিস করে বলেন যে ওই যে দেখেন। তো উনি দেখে যে ওই যে লণ্ঠন হাতে ওই যে জেঠি থাকে, উনি হেঁটে হেঁটে ওই রুম দিয়ে যাচ্ছেন দরজা দিয়ে। তো উনি ওইটার সাথে ফলো করে ঢুকেন ভিতরে আস্তে আস্তে, ওই জেঠি যায়, উনি আস্তে আস্তে করে পাটি পিটিপে ওখানে যাওয়ার পরে দেখেন দূর থেকে একটা ঘরের ভেতর থেকে খুব আলো মানে বাড়ছে নিমছে এরকম কিছু আর কি। তো উনি যে আস্তে করে উকি দেন, ওখানে উকি দেওয়ার পর দেখে যে ওখানে একটা অগ্নিকুণ্ডর মতো জ্বালানো, ছোট্ট একটা অগ্নিকুণ্ড, সেখানে ওই জেঠি কি দিচ্ছে এবং উনি মন্ত্র পড়তেছে। এবং ওই পাশে মানে ঠিক আগুনের ওই পাশটাতে কিছু ছায়া মূর্তির মতো আছে, তাদেরকে দেখা যায় না, বোঝা যায় না, বাট বোঝা যায় কিছু ছায়া মূর্তির মতো দাঁড়ানো এখানে। তো উনি জিনিসটা দেখে মানে জিনিসটার এতটা ভয়াবহ ছিল, জিনিসটা যে জেঠির যে রূপটা ছিল সেখানে, সেটাও বেশ ভয়াবহ, চুল খোলা, এবং উনি বেশ ভয় পেয়ে যান ওটা দেখে। উনি ভয় পেয়ে উনি আস্তে ধীরে উনি ওখান থেকে উঠে আসেন, ওখানে আর থাকেন না, এবং এসে দেখেন বন্ধুর কাছে, দেখে বন্ধুর সারা শরীর হিম হয়ে গেছে, মানে ঠান্ডা। তো উনি বন্ধুকে তাড়াতাড়ি উনি ওনার সাথে যে ওই লেপটেপ চাদর ছিল তা দিয়ে ঢেকে দেন, দেখে উনি ওই রাতে ওখানে বন্ধুর সাথে ঘুমায় যান। এখন পরদিন উনি যে দেখেন সবকিছু ঠিকঠাক, উনি ব্যবস্থা করেন ওনার বন্ধুকে নিয়ে যাবেন ওখান থেকে। তো সবকিছু মোটামুটি রেডি হয়। শেষ মুহূর্তে এসে যে ম্যানেজার যে নিয়ে যাবে, বলে যায় আজকে তো আপনাদের বেরোতে পারতেছেন না, আপনাদের কালকে যেতে হবে, আজকে যাওয়া সম্ভব না বাসা থেকে। তো উনি একটু হতাশ হন, যে উনি মনে করছিল যেটা থেকে আমি পালিয়ে গেলেই মনে হয় ভালো, আর যদি বন্ধুকে নিয়ে যেতে পারি এখান থেকে ভালো। তো রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন, ওই দিন রাতে বন্ধুর রুমে ঘুমান নাই, নিজের রুমে ঘুমাইছে। তো উনি দেখতেছে যে ওনার বিছানার চারপাশ দিয়ে
চারপাশ দিয়ে কিছু এরকম ছায়ামূর্তি ঘুরতেছে, বেশ লম্বা লম্বা ছায়ামূর্তি ঘুরতেছে। আর উনার ঠিক মাথার কাছে ওই জেঠি, কিন্তু অন্ধকারের মধ্যে, উনি বুঝতেছে একে, বলতেছে যে তুই ওকে নিয়ে যেতে আসছিস, ওকে তো যেতে দিব না, আর তুই যদি নিজের প্রাণ নিয়ে যেতে যাস তুই চলে যা এখান থেকে। তো এটা ওনাকে বলার পর উনি মানে ঘুমের মতো তন্দ্রার মতো ছিল, উঠে দেখে যে কেউ নাই রুমের ভিতরে। বাট উনি মেসেজটা পেয়ে উনি খুব ভয় পায়। তো উনি ইসের সাথে কথা বলে পরদিন সকালে উঠে ওই যে ভৃত্যটা ছিল তার সাথে তাকে খুঁজে বের করে তাকে কথা বলে যে তুমি আমাকে কি কোনো ব্যবস্থা করে দিতে পারবা এখান থেকে চলে যাওয়ার জন্য। সে বলে আমি আপনাদের চলে যেতে দিতে পারবো, কিন্তু একটা ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমাকে কিন্তু এটার জন্য ক্ষতি হবে। তো বলে যে আপনার ক্ষতি হবে, কিন্তু আমাদেরকে বের করে দেন, আমরা তো এখানে সমস্যায় পড়বো। তো এটা বলার পরে ওই লোক ওনাদেরকে মানে ওই একটা পথ বলে যে এদিক থেকে এরকম সকালবেলা বের হয়ে দিকে চলে যাবেন, এদিক থেকে চলে গেলে মানে আপনারা মোটামুটি সমস্যার থেকে বের হয়ে যাবেন। কিন্তু এই পথটা সোজাসুজি এদিক দিয়ে যায় নাই, এটা গ্রামের ভেতর দিয়ে ঘুরে ঘুরে গেছে। তো উনি ওদিক থেকে বের হন সকালবেলা, ওইরকম কথা, বন্ধু কাউকে চোখে মানে কাউকে যখন কেউ দেখে না এরকম সময় বের হয়ে যায় বন্ধুকে নিয়ে। তো যেতে 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 রাস্তার মধ্যে তখন একটা সময় বিকালের মতো হয়ে যায় আর কি, বিকালের মতো হয়ে যায়। তো তখন উনি আবার ভয় পায় যে যদি কোনো ক্ষতি হয় বা কিছু। এর মধ্যে ওনার বন্ধু অনেকবার বলছে তার গা জ্বালা পোড়া করতেছে, অনেক কিছু এরকম হচ্ছে। তো উনি ঘুরতে 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 উনি মানে দিশা পায় না কি করবে, আশেপাশে কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তো ওখানে কাছে দেখে যে ওখানে যে একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা টিনের ঘরের মতো একটা মসজিদের মতো করে রাখছে। তো ওইখানে দেখে যে খুঁজে দেখে, তাকায় দেখে যে ওইখানে একজন মৌলানা সাহেব আছেন। তো উনি যে তাকে বলেন যে আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আপনার ধর্মের না, কিন্তু আমাকে একটু হেল্প করেন। কি বলে যে এরকম আমার বন্ধু এরকম কি সমস্যায় পড়ছে, সে মানে উনি বলেন না কোন জমিদার বাড়ি বা কি, এটা বলেন না, বলে যে এরকম সমস্যায় পড়ছে, তাকে এরকম মনে হয় কালো জাদু করা হয় এই সেই। তো মৌলানা সাহেব বলে অবশ্য বলে আপনি কি আমাকে সাহায্য করবেন? তো বলে যে হ্যাঁ অবশ্যই করব, কেন করব না। কারণ তাদের ওই সময় আরো ব্যাপারটা আরো কঠিন ছিল, মানে তাদের মানে ধর্মীয় ব্যাপারটা এতটাই ছিল, মানে এক একজনের বিলিফটা কেউ কারো কাছে আর কি খুব যেতে চাইতো না আর কি। তো মৌলানা সাহেব বলে অবশ্যই করব, আপনি আপনার বন্ধুকে বসান। উনি নিয়ে এক জায়গায় বন্ধুকে বসানোর পরে উনি তার বন্ধুকে একটা পানি নিয়ে আসেন, একটা এরকম মটকির মধ্যে পানি নিয়ে আসেন। বলে যে এটা হচ্ছে বড়ই পাতার পানি, বড়ই পাতা ভিজানো, এটা হচ্ছে সবচেয়ে পবিত্র পানি হয়। বড়ই পাতা ভিজায় যে পানিটা হয় সেটা হচ্ছে পবিত্র পানি। তো বড়ই পাতার গুণ অনেক। তো এটা দিয়ে তাকে আপনি গোসল করান, আপনার বন্ধুকে গোসল করান। তো এটা দিয়ে ওইদিকে উনি কিন্তু পুরো নেদায় গেছে বন্ধুটা, ওই যে ঈশের দাদা। তো ওনাকে ওইটাতে গোসল করানোর পরে মৌলানা সাহেব ওনাকে ঝাড়া শুরু করে এবং ওই প্রত্যেকটা ঝাড়ার সময় উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তো এক সময় তার মুখ দিয়ে কথা বের হয় যে তার উপরে একটা জিন চালান করে দিছিল পজেস করে, এবং ওই জিন তাকে আস্তে আস্তে মেরে ফেলার ছিল। তো মৌলানা সাহেব অনেক কামেল ছিলেন, উনি করে জিনকে সরায় দেন এবং তার শর্তেই থাকে, বলে যে তুমি একজন মানুষ, সে যেটাই হোক সে মানুষ, তুমি তাকে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সে বিশ্বাসী মানুষ, সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, অনেক কিছু বলে তার উপর থেকে সরায় দেয়। এবং তাকে বলেন যখন জিনিসটা শেষ হয়, ওনার প্রসিজার শেষ হয়ে যায়, তখন বন্ধুকে বলেন যে আপনি জানি না আপনি কতটুকু বিশ্বাস করবেন, আমি আপনাকে, তো আপনার অন্য ধর্মের মানুষ, আপনাকে আমি বলতে পারি না যে দোয়া পড়েন বা এটা সেটা, বাট আপনাকে আমি একটা পানি দিতে পারি, এই পানিটা আপনার বন্ধুকে খাওয়াবেন। আর অবশ্যই আপনি সত্যির পথে থাকবেন। আপনার বন্ধু বিশ্বাসী, এটা আমি জানি, বুঝতে পারছি, তাকে দেখি সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করে, এবং এই জিনিসটা সে আরো আলোচনা করুক, আরো চিন্তা ভাবনা করুক, সে যাতে এই দিকেই ফোকাস থাকে সব সময়। পানিটা খেতে বলবেন, এইভাবেই করবেন। তো খাওয়াই দিয়ে অনেক কষ্ট মৌলানা সাহেব ওনাদেরকে বলে দেয় কিভাবে নদী পার হয়ে যেতে হবে, ওখান থেকে কিভাবে চলে যেতে হবে। তো ট্রাই করে অনেক কষ্টে শেষে সে তাকে কলকাতায় নিয়ে আসে। তো কলকাতায় নিয়ে আসার পরে ওনার কিন্তু অনেক কমে যায়, ওনাকে পানি দিছে, ওই ধরনের প্রবলেমগুলো ওনার মধ্যে আর হয় না। এবং পরবর্তীতে উনি মানে অনেক আরো স্টাডি করার পরে উনি মানে ধর্মের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসেন এবং বিশ্বাসী একজন ধার্মিক হয়ে যান। এবং উনি কিন্তু ওনাদের ওই সম্পত্তির অংশগুলোও আস্তে ধীরে পরবর্তীতে পান। কিন্তু এখানে দেখা গেছে ওনার যে জেঠি ছিলেন তিনি অনেক কিছুই ওনার আত্মসাৎ করে ফেলছিলেন সম্পত্তির থেকে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের
অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। রকির বয়স তখন 13 বছর এবং ওনারা গ্রামের 5 থেকে 7 জন মিলে ওই ক্রোড়দুলিয়া গ্রামেরই একটি স্কুলে লেখাপড়া করতেন। সবাই একসাথেই যাতায়াত করতেন। রকি বিকেল বেলা ওই স্কুলেরই একজন শিক্ষকের কাছে প্রাইভেট পড়তো। সে শিক্ষকের নাম ছিল মোহাম্মদ শিশির হোসেন আর কি। তো ঘটনার দিন মানে যেটা শুরু হয়েছে আর কি, ওই ঘটনার দিন যখন মানে মূল ঘটনা আর কি যেটা শুরু, যেটা শিশির না মানে রকির সাথে প্রথম ঘটেছিল, সেটি হচ্ছে যে রকি যাচ্ছিল প্রাইভেট পড়তে যাওয়ার পথে মানে স্বাভাবিকভাবে যে পথ দিয়ে যায় সেই পথ দিয়ে সে আবার ওই দিন যায়নি। কোনো কারণে একটু দেরি হয়ে যাওয়ার কারণে সে একটি শর্টকাট পথ ধরে, ওই শর্টকাট পথ ধরে সে যেতে থাকে। সময়টা কিন্তু বিকেল বেলা। সে যে শর্টকাট পথটা ধরেছিল দিক দিয়ে মানুষ দিনের বেলাতেও তুলনামূলক কম আসা যাওয়া করে, কারণ সেটা রেগুলার কোনো পথ নয়। তো যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওই রাস্তার পাশে একটি পরিত্যক্ত পুকুর ছিল। মানে পরিত্যক্ত পুকুর বলতে মানুষ ওখানে গোসল টোসল ওইভাবে কোনো কিছু ইউজ না করলেও, তবে সেখানে মোটামুটি আগে একটা সময় মাছ চাষ হতো, এখন সেখানে কোনো কারণে হয়তো মাছ চাষও হয় না, কিন্তু মোটামুটি টুকটাক মাছ মানে দেশি মাছ টাছ এগুলো আছে আর কি, কিন্তু মানুষ সেভাবে ওখানে মাছ টাছ ধরে না, এরকম পরিত্যক্ত বলা চলে। তো ওদিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে রকির কানে ওই পুকুরের ঠিক মাঝখান থেকে একটি শব্দ আসে, মানে নিচ থেকে বুদবুদ বুদবুদ করে মানে এরকম কিছু একটা উঠছে আর কি। তো সে তাকায়, সে চিন্তা করে কি ব্যাপার, পুকুরের নিচ থেকে এরকম বড় বড় বুদবুদি কেন উঠছে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা দেখেছি যে যদি নিচে কোনো হাওয়া বের হয় অথবা অনেক সময় গ্যাস লিক হয়ে গেলে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে গ্যাস লিক হয়ে গেলে পানির নিচে পুকুরের নিচে এরকম বুদবুদি ওঠে। তো চিন্তা করলে যে কি ব্যাপার এত বড় বড় বুদবুদ উঠছে কেন। প্রথমে সে চিন্তা করছে মনে হয় বড় কোনো মাছ হবে। সে চিন্তা করে এই পুকুরে এত বড় মাছ কি আছে। সে একটু দাঁড়ায় সেখানে, মানে কি ব্যাপার এখানে কি হচ্ছে, এবং বুদবুদিটা আস্তে আস্তে খালি বাড়ছে, ওই শব্দটা বাড়ছে। এই জন্য সে কৌতূহল প্রবণ হয়ে ওই জায়গাতেই দাঁড়িয়ে যায়। কিছু সময় পরেই, মানে খুব বেশিক্ষণ না, 10 থেকে 15 সেকেন্ড পরেই সে দেখতে পায় ওই বুদবুদ থেকে একটি সাদা নেকাব পরিহিত একটা মাথা ভেসে উঠেছে। সে পরিষ্কার আসলে দেখতে পায়নি যে আসলে জিনিসটা কি, যে আসলেই মানে এটা কি সাদা নেকাব পরিহিত কোনো মানুষের মাথা কিনা নাকি, এটা সে ওইভাবে বুঝতে পারেনি। সে কি করে যে সে রাস্তা থেকে মানে এমন একটা জায়গায় ছিল যে একদম মিডিল বরাবর না, একটু দূরে। সে চিন্তা করে যে কোন জায়গাতে দাঁড়ালে এই জিনিসটা ভালো করে দেখা যাবে, এই চিন্তা করে সে কি করে আরো এগিয়ে যায়। তো আরো এগিয়ে যাওয়ার পর কি হয়, ওই মাথাটি আস্তে আস্তে আবার ঠিক যেভাবে ভেসে উঠেছিল ঠিক সেভাবে পানির নিচে আবার মিলিয়ে যায়। তখন রকি চিন্তা করতে থাকে কি ব্যাপার, কি দেখলাম, এটা কি ঠিক দেখলাম না ভুল দেখলাম। তো উঠলই বা কি পানির নিচ থেকে এভাবে, আবার হঠাৎ করে ডুবে গেল কেন। কিন্তু দেখে তো মনে হচ্ছিল একটি মানুষেরই মাথা, এটা তো কোনো মাছ বা অন্য কোনো প্রাণী হওয়ার কথা নয়। সে খুবই মানে অবাক হয়। সে তখন ভয় পায়নি, কিন্তু এ ধরনের একটি মানে ঘটনা যখন সে দেখে, সে ওই সময় আর প্রাইভেট পড়তে যায় না। সে কি মনে করে আবার বাড়িতে ফেরত চলে আসে। তো বাড়িতে এসে এই ঘটনা কাউকে বলার প্রয়োজনও মনে করেনি। আসলে সে বিষয়টি সে অস্বাভাবিক বা ওরকম কিছু মনেও করেনি। তো যাই হোক, পরের দিন সে বিকেল বেলা ওই
স্বাভাবিক যে পথ দিয়ে প্রাইভেট পড়তে যেত সেই পথ দিয়ে, ওই দিন সে আর ওই পরিত্যক্ত পুকুরের পাশ দিয়ে যায়নি। তো বাড়ি থেকে প্রাইভেট পড়ার পরে তার কিছু কাঁচা বাজার করে নিয়ে আসতে বলে। প্রাইভেট পড়তে পড়তে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যার মোটামুটি মাগরিবের আগ দিয়ে স্যার ছেড়ে দেন। তো সে কি কাজ করেছে যে ওই মাগরিবের আগ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথেই বাজার কাছেই ছিল, দ্রুত বাজারে গেছে এবং অল্প কিছু কাঁচা তরকারি ছিল সেগুলো সে কিনে দ্রুত বাড়ির পথ ধরে। তখন মোটামুটি মাগরিবের আজান হয়ে গেছে, কিন্তু তখনও ওইরকম অন্ধকার হয়নি আর কি পথে। তো সেদিক দিয়ে যেদিক দিয়ে যাচ্ছিল ওই পথে একটি জায়গায় একটি বড় জাম গাছ রয়েছে। তো জাম গাছের নিচ দিয়ে যখন যাচ্ছে হঠাৎ করে ওই উপর থেকে কিছু খচমচ আওয়াজ শুনে সে কৌতূহল হয়ে ওই উপর দিকে তাকায়। উপর দিকে তাকিয়ে সে যে জিনিসটি দেখে, এটি দেখে সে প্রচন্ড ভয় পায়। সে দেখে ওই যে গতকাল যে সাদা নেকাব পরিহিত একটি মানুষের মাথার মতো দেখা গিয়েছিল, শুধু জাস্ট এই মাথাটি, বডি নেই, এই মাথাটি গাছের উপর একটি ডালে বসে আছে এবং স্পষ্ট দেখা যাচ্ছিল যে সেটি চোখের যে পলক এটি ফেলছে এবং ওই নেকাব পরিহিত অবস্থায় একটি বিকট হাসি দেয়। হাসি দেওয়ার পরে বলে ওঠে, কিরে তুই আমায় খুঁজছিস? এই যে আমি এখানে। হঠাৎ এই ধরনের কথা শোনার পর প্রিয় লিসেনার্স, আপনারাই বুঝতে পারছেন একটি মানুষের মনের অবস্থা কি হতে পারে। আর 13 বছর বয়সী একটা কিশোর, সে কতটুকু ভয় পেতে পারে। সে প্রচন্ড ভয় পায়। সে আয়াতুল কুরসি সে জানতো, সে এটা পড়ে এক দৌড়ে সে বাড়িতে চলে যায়। সে এদিক ওদিক আর কোথাও তাকায় না এবং সে বাড়িতে যাওয়ার পরে চিৎকার দিয়ে মানে উঠানোর উপর পড়ে যায়। সে সেন্সলেস হয়নি। বাড়ির অন্য সদস্যরা বলে কি হয়েছে, তখন সে পূর্বের যে ঘটনা, ওই যে আগের দিন যেটি ঘটেছিল পুকুরের ওখানে, সেটি এবং আজকে যেটি ঘটেছে সেটি সবাইকে খুলে বলে আর কি। তো অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তার বাড়ির কোনো সদস্যই এই কথাগুলো বিশ্বাস করতে চায় না। প্রথমত তার বাবা চিন্তা করে হয়তোবা প্রাইভেট পড়তে যেতে তার ভালো লাগে না, কারণ এর আগেও সে সহজে যেতে চাইতো না, এই জন্য হয়তোবা সে ইচ্ছা করে এই ধরনের কোনো কথাবার্তা বলছে কিনা এই চিন্তাও করে। তো মোটামুটি বাড়ির অনেক সদস্যই তার কথা বিশ্বাস করে না, কিন্তু তার মামা সে কিন্তু এটি ঠিকই বিশ্বাস করে। এই কারণে বিশ্বাস করে সে এই ধরনের প্যারানরমাল বিষয়গুলো সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখত, আর ওই পুকুর সম্পর্কে সে টুকটাক জানত। পুকুরটি কেন রহস্যময় কারণে বাদ হয়ে গেছে, সেখানে কেউ মাছ চাষ করেন, একটা সময় মানুষ মাছ চাষ করত, তো তারপর কেন হলো না, এই সমস্ত বিষয়গুলো মানুষ টুকটাক মানে জানতো যে ওই পুকুরে কোনো সমস্যা রয়েছে। যেহেতু সে ওই দিক দিয়ে যাওয়ার সময় বিষয়টি দেখেছে, তো এই কারণে তার মামা বিশ্বাস করে, তার মামা তাকে সান্ত্বনা দিতে থাকে এবং সে যে সমস্ত রিচুয়াল গুলা জানতো ভয় থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, যেমন স্থানীয় ভাষায় সেখানে ডিম পরাগ বলা হয় আর কি, আর এমনি টুকটাক ঝাড়ফুঁক এই জিনিসগুলো তাকে দেয়া হয়। তো সে এরপরে বেশ কিছুদিন আর কোনো কিছু দেখেনি, বেশ স্বাভাবিক হয়ে যায়। সপ্তাহখানেক পর হঠাৎ রকি একটি স্বপ্ন দেখে। মূলত এই স্বপ্নই তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়, আর এমন একটি স্বপ্ন যা আমরা আসলে কল্পনাতেও হয়তো আনতে চাইব না। সে স্বপ্ন দেখে যে এই যে কাটা মাথাটি, যেটি সে দুইবার মানে সে জাগ্রত অবস্থায় দেখেছে, সে ঘুমের মধ্যে দেখছে তার মাথার উপর যে ফ্যান রয়েছে, আর ওই সময় একটু শীতকাল ছিল আর কি, 2009 সালের শেষ দিকে, তো ওই সময় শীতকাল ছিল, ফ্যান বন্ধ ছিল। সে স্বপ্ন দেখছে ফ্যানের একটি পাখার সাথে একটি মাথা ঝুলে আছে, এটা দড়ি বা কোনো কিছু দিয়ে বাঁধা বা এরকম কিছু, বা এমন মানে সে আসলে ওইভাবে বুঝতে পারেনি স্বপ্নের মধ্যে। তো তার পরবর্তীতে সে যেটা বলেছে হয়তো তার মাথার চুল, যে বোঝা যাচ্ছে এটা মহিলার মাথার চুল দিয়ে ওই ফ্যানের পাখার সাথে বেঁধে রাখা, এবং
এইবার আর নেকাব নেই মুখে, তবে নেকাব মুখে ছিল, নেকাবটা খোলা আর কি। সে মানে চোখ বড় বড় করে রকির দিকে তাকিয়েছে, এটা কিন্তু সে স্বপ্নে দেখছে, এবং কাটা মাথা থেকে টপ টপ করে রক্ত ওর গায়ে পড়ছে। তো প্রচন্ড ভয় পায় স্বপ্নের মধ্যে, এবং স্বপ্নের মধ্যে যখন জোরে চিৎকার করে ওঠে, তখন তার ওই চিৎকারটাই আবার সে আসলে ঘুমের ঘোরে দিয়েছিল আর কি, যার কারণে আশেপাশের লোক তার চিৎকারের শব্দ শোনাছিল। সে চিৎকার দেয় এবং এরপর তার ঘুমও ভেঙে যায়। চোখ খুলে দেখে যে না, ফ্যান ঠিকই আছে, ডিম লাইটের আলোতে দেখে যে ফ্যান ঠিক আছে, সেখানে কোনো মাথাটাতে ঝুলছে না। কিন্তু সে এতটা ভয় পেয়েছিল, এবং তার চিৎকারে যখন তার মা বাবা অন্য রুম থেকে চলে আসে, তখন সে বলে যে সে দুঃস্বপ্ন দেখেছে। কি দেখেছে এটি বলেনি, সে বলে যে সে ভয়ঙ্কর একটি মাথা দেখেছে এবং সেটা দুঃস্বপ্ন। বাবা মা বলে যে হ্যাঁ, তুমি দুঃস্বপ্ন দেখেছো, থাক, রাত্রেবেলা তোমার এখন এই রুমে ঘুমানোর দরকার নেই, তুমি আমাদের সাথে চলে আসো। ওই রাতে সে তার মা বাবার সাথেই ঘুমায়। পরের দিন সকালবেলা সবাইকে সে বিষয়টি খুলে বলে আসলে সে স্বপ্নে কি দেখেছিল। এখন স্বপ্ন তো স্বপ্নই, এটি সবাই বলবে এবং এটা বলাটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনক যে ব্যাপারটি ঘটে সেটি হচ্ছে যে এর কয়েকদিনের মাথায় প্রাইভেট পড়তে গিয়ে রকি আর আসে না। কোথায় গেল, চারদিকে খোঁজাখুঁজি হচ্ছে, কোথাও পাওয়া যায় না। তো এখন অনেক খোঁজাখুঁজি করার পরে যেহেতু পাওয়া যাচ্ছে না, পরিবার থেকে চিন্তা করেছে যে আজকে রাতটা দেখি, যে ও হয়তো বা কোনো কারণে কোনো বন্ধুদের সাথে অন্যদিকে গিয়েছে কিনা। কারণ তখন 2009 সালে যদিও মোবাইল ফোন বেশ ছিল, কিন্তু এখন যেমন হাতে হাতে মোবাইল ফোন প্রত্যেকেরই, সব বয়সের মানুষের কাছে, তখন ওইভাবে এতটা ছিল না আর কি, ছিল বাট এতটা না। কিন্তু ওর কাছে মোবাইল ছিল না, যার কারণে ও কোথায় গিয়েছে, বন্ধুদের সাথে কোথাও গিয়েছে কিনা, তো এই বিষয়টি যেহেতু নিশ্চিত হতে পারছিল না, তো পরিবারের সদস্য চিন্তা করে আজকে রাতের মতো আমরা দেখি যে বিষয়টি কি হয়। তো যতদূর সম্ভব তারা চেষ্টা করেছে আত্মীয় স্বজনের বাড়িতে ফোন করে বলার জন্য বা খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু সব আত্মীয় স্বজনরা বলে দিয়েছে তার ওখানে কেউ আসেনি, মানে রকি যায়নি। পরের দিন সকালবেলা একটি ভয়ানক খবর আসে রকিদের বাড়িতে। খবর পেয়ে তারা ছুটতে ছুটতে সেখানে যায়। সেখানে গিয়ে তারা যে দৃশ্যটা দেখে, এটি দেখার জন্য নিশ্চয়ই কোনো মা বাবা এমন কোনো দৃশ্য দেখতে চাইবে না, এবং এই ধরনের কোনো দৃশ্য কোনো মা বাবা দেখুক বা কেউ দেখুক সেটা আমরা চাইবো না। তারা দেখে ওই যে জাম গাছের কথা রকি বলেছিল, যেখানে একটি মাথা সে দেখেছিল, দেখে ওই জাম গাছের উপরে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায়, মাথাটা একটি ডালের উপরে রেখে দেয়া এবং দেহটি সেটিও একটি ডালের উপরে উপর করে রেখে দেয়া, এই দেহটি ঝুলছে, এবং এই দেহটি আর কারো নয়, সেটি রকির। এমন দৃশ্য দেখে রকির পরিবারের কয়েকজন সদস্য ওখানেই সেন্সলেস হয়ে যান। আর তার পিতামাতা তো আর কি বলবো, তাদের সান্ত্বনা দেওয়ার আসলে ভাষা কারো ছিল না। পুলিশ এসে ডেড বডিটি নামায়, কিন্তু ডেড বডির গলার অংশ দেখে মনে হচ্ছিল এটি কেউ টেনে ছিঁড়ে ফেলেছে। কোনো মানুষ এভাবে টেনে ছিঁড়তে পারে না, এবং টেনে ছেঁড়া অংশটা মানে অস্বাভাবিক রকমের, যেটা বোঝাই যাচ্ছে এটা টেনে ছেড়ে, এটা কোনো ধারালো কোনো জিনিস দিয়ে কাটা হয়নি। এবং তার মাথায় বড় বড় নখের আঁচড় ছিল, মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী এই কাজটি করেছে। লাশটি পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু এটি যে কোনো মানুষ খুন করেনি বা এটি কোনো মানুষের কাজ নয়, এটি পুলিশরা অনেকাংশে নিশ্চিত হতে পারে। কিন্তু কোন ভয়ানক প্রাণীটি এই কাজটি করেছে, এই ধরনের একটা সিচুয়েশন মানে ঘটে যাওয়ার পর গ্রামের মধ্যে আতঙ্ক বিরাজ করে, সবাই আতঙ্কিত হয়ে যায়। তারা চিন্তা করে গ্রামে নিশ্চয়ই কোনো হিংস্র জন্তু জানোয়ার এসেছে। রকি যখন প্রাইভেট পড়ে ফিরছিল, সন্ধ্যার হয়ে গিয়েছিল, ওই সময় হয়তো তাকে আক্রমণ করেছে। কিন্তু আসলেই কি তাই? এটি জাস্ট অনুমান মাত্র।
যাই হোক, লাস্ট পোস্টমর্টমের পরে স্বাভাবিকভাবে রকির দাফন কাফন সম্পন্ন হয়। তো সবাই ভেবেছিল, বিশেষ করে রকির পরিবার, যে রকি তো স্বপ্ন দেখেছে, সে বাস্তবেও 2 বার দেখেছে, কোনো প্যারানর্মাল কোনো জিনিস তাকে আক্রমণ করেনি তো, যেহেতু কোনো ক্লু খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ রকির এমন কোনো শত্রু নেই তারা এই ধরনের ভয়ানক কাজ ঘটাতে পারে। আর জাম গাছটির ডাল বেশ উঁচু ছিল, সেখানে গিয়ে ওকে রেখে আসবে উপরে উঠে, এমনটা অসম্ভব না হলেও বেশ কঠিনই ছিল। তো যাই হোক, পুলিশরা তদন্ত করে, কিন্তু এর কোনো কুল কিরানা খুঁজে পায় না। সপ্তাহখানেক এভাবে চলে যায়। রকির বাবা একদিন মাগরিবের নামাজ পড়ে বাসায় ফেরার পথে হঠাৎ সে শব্দ শুনতে পায় একটা, তার পেছনে পেছনে মনে হচ্ছে কেউ হাঁটছে, পায়ের আওয়াজ, কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখে কেউ নেই। সে যখন বাড়ির কাছে চলে এসেছে, তখন হঠাৎ করে পেছন থেকে আওয়াজ আসে, আব্বু আমি আর প্রাইভেটে যাব না। এ কথা শুনে রকির বাবা চমকে ওঠে, আরে এটা তো রকির গলা, কিন্তু রকি তো মারা গেছে। রকির গলায় কে কথা বলছে? তো সে পেছন দিকে তাকিয়ে দেখে কেউ নেই। সে আরেকটু খোঁজাখুঁজি করে আশেপাশে, দেখে কেউ নেই। তাহলে কি সে ভুল শুনলো? হতে পারে সে ভুল শুনেছে, কিন্তু এই ঘটনা বেশ কয়েকবার তার সাথে ঘটেছে, যার কারণে সে চিন্তা করে বিষয়টি স্বাভাবিক নয়। আর এই কারণে সে একজন কবিরাজের শরণাপন্ন হয়, বা তান্ত্রিক গোছের একজনের সাথে। তো কবিরাজ সবকিছু শুনে বেশ কিছু সময় চুপ থেকে সে বলে যে আপনার কাজ আমার পক্ষে সম্ভব হবে না, এই সমস্যার সমাধান করা আমার পক্ষে অসম্ভব। আপনি আমার থেকেও কোনো বড় কবিরাজ, তার কাছে যান, আমি ঠিকানা দিচ্ছি। ওই কবিরাজের কাছ থেকে ঠিকানা পাওয়ার পর রকির বাবা আরো একজন কবিরাজের সাথে, মানে সেই ঠিকানা যেই দেয়া রয়েছে যে কবিরাজ, তার সাথে যোগাযোগ করেন। সেই কবিরাজ উনি বলেন যে যদি আমার পক্ষে এটা সম্ভব হয়, আমি নিজেই আপনার বাড়িতে চলে আসব, তখন এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। কয়েকদিন পর কবিরাজ নিজেই ওনার বাড়িতে চলে আসেন। চলে আসার পর উনি একটি রিচুয়াল শুরু করেন। ওই কবিরাজ খুব কম কথা বলতো, মানে সে খুব প্রয়োজন ছাড়া কোনো কথা বলতো না, এবং যেই বিষয়গুলো সাধারণত মানুষদেরকে বলা প্রয়োজন কোনো সমস্যা সম্পর্কে, এর বাইরে সে কোনো কথা বলতে চাইতো না, যদি সে মনে করতো যে এই কথা বলাটা ঠিক হবে না। তো যাই হোক, সে কবিরাজ তার বাড়িতে আসে। আসার পরে সে কিছু জিনিস চায়, যেমন একটি আয়না চায়, একটি বাটিতে কিছু পানি চায়, একটি ছুরি মানে চাকু চায়, এবং কিছু শুকনো মরিচ চায়। এই জিনিসগুলো আনতে বলে। সে কিছু পরে ওই মানে বাটির পানিতে ফু দেয়, এবং আয়নায় কিছু একটা দেখে ওই বাড়ির সদস্যদেরকে তাকিয়ে বলে যে যেটা হয়েছে সেটা তো আসলেই অন্যায় হয়েছে, কিন্তু এর সমাধান অনেক কঠিন। একটি ছাগল, এই ছাগল জবেহ দিতে হবে, এবং এই ছাগলের কাটা মাথা আমাকে দিয়ে দিতে হবে। এখন রকির বাবা সে রাজি হয়, এবং সত্যি তাই সাথে সাথে একটি ছাগল জবাই করেন এবং এর কাটা মাথাটা কবিরের কাছে দেন। কবিরাজের কাছে দেওয়ার পর কবিরাজ মাথাটি নিয়ে চলে যায়। এরপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি, রকির বাবাও আর কোনো কিছু দেখেনি। কিন্তু একটি বিষয়, প্রিয় লিসেনার্স, আমি শুরুতেই বলেছি কবিরাজের বিষয়ে কথা বলার সময় যে সে খুব কম কথা বলতো, প্রয়োজনের অতিরিক্ত সে কথা বলতে চাইতো না। সে আসলে অনেক কিছু হয়তো বা গোপন করেছিল, যে বিষয়গুলো রকির পরিবার শুনলে তারা আরো মনে কষ্ট পাবে, ভয় পাবে, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে। সে চেষ্টা করেছিল কিভাবে বিষয়টা সমাধান করা যায়। সমাধানটা কিভাবে হয়েছে সেটা বড় বিষয় নয়, সমাধানটা হয়েছে কিনা সেটি বড় বিষয়। কারণ কবিরাজ তার রিচুয়ালের অনেক কথা নিশ্চয়ই কাউকে বলবেন না। তো যাই হোক,
এই ঘটনার পর ওই সমস্যা আর ঘটে না, এখনো স্বাভাবিক রয়েছে। কিন্তু রকিকে আসলে কেন হত্যা করেছিল? আমরা কিন্তু বিভিন্ন গল্পের শেষে বলি যে এটা এই কারণে হয়েছে, ওইটা ওই কারণে হয়েছে বা হয়ে থাকতে পারে, কিন্তু আসলে রকিকে এইভাবে নির্মমভাবে হত্যা করার কারণ কি ছিল এটি কবিরাজও বলেনি, আমরাও জানি না। তো প্রিয় লিসেনার্স, অনেক সময় বিশেষ করে এই টাইপের কোন বিষয় যদি হঠাৎ করে আমাদের চোখের সামনে পড়ে যায়, আমাদের উচিত সেটা নিয়ে কৌতূহল হয়ে সেটা আরো পরখ করার জন্য সামনে না গিয়ে দোয়া দুরুদ পরে ওই জায়গা থেকে যতদূর সম্ভব, মানে যত দ্রুত সম্ভব অন্তত সেই জায়গা থেকে আমাদের চলে আসা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাওন গাজীপুর থেকে বলছিলাম। আমার ঘটনাটা 2017 সালের আগস্টের 17 তারিখ আমার যে কোনো একটা কাজের জন্য আমি কুষ্টিয়ার ভেড়ামারাতে যাই ট্রেনে। তো আমার সাথে ছিল আমি, আমার একটা ফ্রেন্ড প্লাস ওর ফুফাতো ভাই। আমার ফ্রেন্ডের ফুপির বাসা ছিল আবার ভেড়ামারাতে, যার কারণে আমরা সবাই একসাথে যাই। তো আমি 17 তারিখ যাওয়ার পরে আমার সম্পূর্ণ কাজ যতটুকু ছিল ততটুকু শেষ করে 18 তারিখ ব্যাক করার চিন্তা ভাবনা করি। তো 18 তারিখ রাত 12টার সময় আর কি ট্রেন আমার, যাই হোক 19 তারিখে শুরু 18 তারিখে শেষ, এমন একটা সময় ট্রেন আমার, সুন্দরবন এক্সপ্রেস যেটা ওইটা। তো ওই সময় আবার মানে কোরবানির ঈদের সময় ছিল 2017 সালে। তো ট্রেনটা কিছুটা ডিলে হয়ে গেছিল, 12টার সময় যেটা আসার কথা সেটা একটাই আসছে। তো আমার ফ্রেন্ড প্লাস ওর কাজিন যারা ছিল সবাই আমাকে স্টেশনে নিয়ে যায় বিদায় দেওয়ার জন্য। তো আমি ওদের সাথে যাই। যখন স্টেশনে যাই তখন জানতে পারি যে 1 ঘন্টা লেটে ট্রেনটা আসবে। তো আমরা ওইখানে সবাই বসে আড্ডা দিতেছিলাম, মজা করতেছিলাম। তো তখন আমার মনে পড়ে যে এত দূর লং জার্নি করবো, তো কিছু খাবার কিনে নিই, কারণ এত রাতের জার্নি হয়তো বা কিছু পাবো কি পাবো না ট্রেনে, এইসবের জন্য আর কি একটা দোকানে যাই। তো যাওয়ার পরে আমি এক প্যাকেট রুটি, ওই স্লাইস রুটি গুলো আছে না, ওই ধরনের রুটি, 2টা কলা আর পানি কিনি, মিনারেল ওয়াটার কিনি। তো ওই সময় রুটি কেনার সময় একটা মহিলা আসে আমার কাছে। মহিলা আইসা আর কি বলে আমাকে যে সে সারাদিন কিছু খায় নাই, প্লাস তার অনেক ক্ষুধা লাগছে, তাকে যেন কিছু খাবার দিই আমি। তো আমারও দেখা, মানে আসলে আমার দেখে মনে হচ্ছে সে অনেকক্ষণ খায় নাই বা অনেক দিন ধরে সে অভুক্ত আছে না খাওয়া। তো আমি তারে আমার প্যাকেটটা খুলে 12টা বা 14টার মতো রুটি ছিল আমার ওইখানে স্লাইস করা, তো আমি তা থেকে অর্ধেক দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর দোকান থেকে আরো 2টা কলা কিনা ওনাকে দেই, হাতে দেই, একটা পানির বোতল দেই। দেওয়ার পর বলি যে আপনি এগুলা খান, আর যদি কিছু লাগে তো উনাকে, দোকানদারকে দেখে বলি যে উনাকে বললেন, উনি দিবে আপনাকে। তো আমি আরো দোকানদারকে 20 টাকা বা 30 টাকা দিই, আমার ঠিক মনে নেই কত টাকা দিই, 20 টাকা বা 30 টাকা দিই। দেওয়ার পর উনাকে বলে দিই যে উনি কিছু চাই তাহলে আপনি দিয়ে দিন। তো লোকটা বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি আবার আমার ফ্রেন্ডের কাছে চলে আসি, ওরা যেহেতু আড্ডা দিতেছে। তো একটা টাইমে ট্রেন চলে আসে, আমিও ট্রেনে উঠি। ট্রেনে ওঠার পর আর কি আমার নিজে থেকেই খারাপ লাগতেছে যে ফ্রেন্ডে মজা করতেছে। আর স্বাভাবিক, একটা ফ্রেন্ড বা সেম এজের যারা কাজিন থাকে সবাই যখন একসাথে হয় তখন মজাটাই আলাদা থাকে সব সময়। তো ওরাও সবাই একসাথে, তো আমার বারবার ইচ্ছে করতেছিল কি মানে একদিন পরে যাই, আজকে না যাই, ওদের সাথে আরেকটা দিন থাকি তারপর যাই। তো মনের মধ্যে এরকম হইতেছে। তো ট্রেনে অলরেডি আমি উঠে পড়ছি এবং ট্রেনও চলা শুরু করছে, তো যার কারণে আমি আর নামতে পারিনি। যাই হোক, তো তারপরে আমি আপনার ঈশ্বরদীতে আসি আর কি। তো ওইখানে খুলনা যাওয়ার চিত্রা এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হয় সুন্দরবন এক্সপ্রেসের সাথে। তো ওইখানে আমি আর কি ট্রাই করি যে যদি আমি চিত্রাতে উঠতে পারি তাহলে হয়তো বা আমি আবার ভেড়ামারা যেতে পারবো। এখন আমি যদি ওদের ফোন করে বইলা দিই তাহলে হয়তো বা স্টেশন ওরা আমার জন্য কিছুক্ষণ ওয়েট করবে, দেন আমি আবার ওদের সাথে বাসায় ব্যাক করতে পারবো। তো এই ধরনের চিন্তা ভাবনা করে আমি ট্রেন থেকে নামি। আপনারা হয়তো বা জানেন যে যখন রাত্রের বেলায় ট্রেন যাতায়াত করে তখন এক পাশের দরজা বন্ধ থাকে আর এক পাশের দরজা খোলা থাকে, 2 পাশের দরজা কখনোই খোলা থাকে না। তো যার কারণে স্টেশনের এই পাশে আমাকে নামতে হয়, ওই পাশে আমি নামতে পারি না।
তো চিত্রা ট্রেনটা হইলো অন্য পাশে আর এই পাশে হইলো সুন্দরবন, আর আমার বগিটা হইলো একদম ট্রেনের মাঝখানের বগি, যার কারণে আমি যদি সামনে দিয়ে ঘুরে ওই ট্রেনের কাছে যাই একটা মোটামুটি ভালো সময় লাগবে, আবার যদি পিছন দিয়েও যাই তাহলে ভালো একটা সময় লাগবে। আবার এদিক দিয়ে দেখি ট্রেনটা হুইসেল দিয়ে যাইতে শুরু করছে আর কি, যে চিত্রা এক্সপ্রেস ট্রেনটা ওইটার কথা বললাম, ওইটা আবার যাওয়া শুরু করছে, চলা শুরু করে দিছে। তো আমি একটু মনটা খারাপ করে আর কি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আবার ট্রেনে উঠবো, এমন সময় দেখি ওই ভেড়ামারাতে আমি যে মহিলাকে রুটি আর কলা কিনে দিছিলাম ওই মহিলাটাই ঈশ্বর দিয়ে প্ল্যাটফর্মে বসে সেই রুটি কলা খাইতেছে, পানি খাইতেছে। তো আমার মানে দেখে নর্মাল লাগলো জিনিসটা, যে খাইতেছে খাক, হয়তো বা আমার সাথে ট্রেনে আসতেছে, হয়তো বা সে কোথাও যাবে এই জন্য। যাই হোক, তো পরে এটা আমি কোনো নোটিস করলাম না। এদিকে আমার ট্রেন আবার ছেড়ে দিবে, তো আমি আমার সুন্দর মতো বগিতে উঠে আমি আমার সিটে বসলাম। তো আমার মাথায় তো একটা জিনিসই ঘুরতেছে যে ওইখানে আমার ফ্রেন্ডরা, কাজিনরা মজা করতেছে সবাই, আমি যাব কিভাবে যাব এখন এটা চিন্তা ভাবনা করতেছি। তো আবার আমার ফ্রেন্ডকে ফোন দেই, পরে বলতেছে তাহলে অন্যদিন আসিস, সমস্যা নেই। তো আমি ঠিক আছে অন্যদিন আসবো। পরে মাথা থেকে এইসব বাদ দিয়া ব্যাক করি। তো সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে ট্রেনটা আবার থামে, এছাড়াও মাঝখানে অনেক স্টেশন আছে এখানে ব্রেক করছে। তো এখানে আমি নামিনি আর কি, সিক্সের আমি কখনো নামিনি। তো এখানে থেকে একটা লং ব্রেক করছে উল্লাপাড়া স্টেশনে, হয়তো বা কোনো ক্রসিং টসিং এর জন্য বা কোনো একটা কাজের জন্য। তো যাই হোক, সেখানে অলরেডি 5 মিনিটের উপরে বা 10 মিনিটের মতো ব্রেক করছে, মানে সময় এখানে দাঁড়ায় আছে ট্রেনটা। তো দেখি অনেকে নামছে প্ল্যাটফর্মে, নাইমা হাঁটাহাঁটি করতেছে। আর একটা জিনিস কি, অনেকক্ষণ ধরে কোথাও বসে থাকলে দেখবেন পা মানে লাগে, কেমন জানি পা লাগে, ব্যথা করে, কিছু একটা হয়। তো আমার এরকম হইতেছে। তো আমি বের হয়ে গেছি, প্ল্যাটফর্মে দাঁড়াইছি, হাঁটতেছিলাম কিছু। তো আমি আবার সিরাজগঞ্জের যে উল্লাপাড়া স্টেশন আছে সেখানে আবার ওই মহিলাটাকে দেখি, ইভেন তখনও সে রুটি আর কলাই খাইতেছে। তার কলা আর রুটি খাওয়া এখনো শেষ হয় নাই। আমি তাকে রাত 12:30টার সময় ভেড়ামারা স্টেশনে রুটি কলা কিনে দিছি। আমি হয়তো বা অ্যারাউন্ড 1:30 পৌনে 2টার সময় আমি ঈশ্বর দিতে আসছি, আমার ঠিক টাইম মনে নাই। এইরকম টাইমে সে রুটি কলা খাইতেছে, তার খাওয়া শেষ হয়নি। ইভেন যখন আমি সিরাজগঞ্জে আসি উল্লাপাড়া স্টেশনে, এটা কিন্তু একটা বড় সময়ের গ্যাপ, এটা তাড়াতাড়ি আসা যায় না, মিনিমাম 3 ঘন্টা লাগেই, 2.5 থেকে 3 ঘন্টা লাগেই, একটা বড় সময়। তো এতটুকু সময় তার খাওয়া শেষ হয়নি। তো আমি এটা সিম্পলি নিলাম যে হয়তো বা সে আস্তে আস্তে খাইতেছে, আর ট্রেন দিয়ে হয়তো বা কোথাও যাইতেছে, আমার সাথে সাথেই আসতেছে। সবাই প্ল্যাটফর্মে নামছে, হয়তো বা সেও প্ল্যাটফর্মে নেমে আস্তে আস্তে খাইতেছে। তো আমি এটা ভাইবা আবার ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে আবার আমার সিটে বসলাম যথারীতি। তো ট্রেনটা আবার চলা শুরু করছে। আমার বাসা হইলো শফিপুরে আর কি। যাই হোক, শফিপুরে মৌচাক স্টেশন আছে, যেটা শফিপুর বাজারে একদম কাছে। আর আপনারা সবাই জানেন জয়দেবপুর স্টেশন, মানে গাজীপুরে যে স্টেশন সেটা হলো জয়দেবপুর স্টেশন। এই জয়দেবপুর স্টেশনের ঠিক আগের স্টেশনটাই হলো মৌচাক। তো এই মৌচাক স্টেশনে যদি ট্রেন থামে তাহলে আমার দাদু বাড়ি আসতে হয়তো বা অ্যারাউন্ড 10 মিনিটের মতো সময় লাগবে বা 15 মিনিটের মতো, মানে একটা শর্ট ডিস্টেন্স আর কি। তো আমি চিন্তা ভাবনা করলাম যদি মৌচাক স্টেশনে ট্রেনটা দাঁড়াই তাহলে আমি নেমে আমি সরাসরি চলে আসতে পারবো, আমার আর এত দূর ঘোরা লাগবে না। তো এইটা চিন্তা করে আমি আর কি জানলা দিয়ে মাথাটা একটু বের করি যে যদি ট্রেনটা থামে বা মৌচাক স্টেশনটা আশেপাশে চলে আসছে কিনা। বাহিরের দৃশ্য দেখলেও তো একটু ধারণা নেওয়া যায় যে আসছে কি আসে নাই। তো আমি দেখতেছি যে ট্রেনটা হয়তো বা থামবে না, কারণ ট্রেনটা যদি থামে তাহলে আগে থেকে আস্তে আস্তে স্লো হইতে থাকে। দেখতেছি ট্রেনটা স্লো হইতেছে না, ট্রেনটা একদম সেম স্পিডেই যাইতেছে। তা আমি মানে বাহিরে দিয়ে রাখছি মাথাটা আর কি। বাহিরে মাথা বলতে কি, জানলাতে একটু মাথা বাহিরে দিলে আর কি বাইরের জিনিসটা দেখা যায়, এরকম আর কি দেখতেছি। তো যখন আমি মৌচাক স্টেশনটা থ্রু পাস করতেছি, দেখি সেম মহিলাটাই আমাকে স্টেশনে দাঁড়ায়া বাই জানাইতেছে টাটা, মানে হাত নাড়ায় যেই মানে বিদায় দেওয়ার যে সম্বোধনটা, হাত নাড়ায় নাড়ায় যেটা, সেম ওই কাজটাই করতেছে আমার সাথে, মানে আমাকে দেয়া করতেছে। যখন আমি তাকে পাস করে ফেলছি সে উল্টা ঘুরছে, ইভেন উল্টা ঘুরেও আমাকে টাটা দিতেছে বা ওইরকম কিছু একটা বিহেভিয়ার আমি দেখতেছি স্পষ্ট ভাবে। এখন আমার মাথায় মানে একদম আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম
যে মহিলাটা এখানে আসলো কিভাবে। আমি উনাকে আমার সাথে দেখছি সব সময়, যখন ভেড়ামারাতে স্টেশনে ছিলাম আমার সাথে ছিল, যখন আমি পাবনার শিরটিতে ছিলাম স্টেশনে তখনও আমার সাথে ছিল, আমি দেখছি উনি খাইতেছে। যখন আমি উল্লাপাড়া স্টেশনে ছিলাম সিরাজগঞ্জের, ওইখানেও দেখছি আমি উনাকে, উনি খাইতেছে। ইভেন প্রত্যেকটা বার উনার সাথে আমার আই কন্টাক্ট হয়েছে, আমি উনাকে দেখছি, উনি আমাকে দেখছে। এখন আমার মানে মাথায় কোশ্চেন আসছিল যে উনি আমার আগে মোজাক স্টেশনে আসছে কিভাবে, পৌঁছাইলো কিভাবে উনি এখানে, আর উনি আমাকে মানে টাটাই বা দিবে কেন, পৌঁছাইলো কিভাবে এটা আল্লাহই ভালো জানে, আর টাটা দিতেছে কেন। মানে যাই হোক, এইসব কোশ্চেনের কোনো অ্যান্সার নাই আমার কাছে। জানি না এইসব কি ছিল আমার সাথে, হয়তো বা কোনো বিপদ থেকে আমাকে রক্ষা করছে বা কিছু একটা সামথিং, আল্লাহর প্রদত্ত জিনিস, সবই ভালো। তো এটাই ছিল আমার ঘটনা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটা আমার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। গল্প পড়ছি নিঝুম রাতের অভিশাপ। লিখছেন গাজীপুর থেকে মোহাম্মদ নাসিম। তিনি যেভাবে লিখছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। কনকনে শীতের রাত, পৌষ মাসের একদম মাঝামাঝি সময়। চারদিকে ঘন কুয়াশার চাদর, যেন পৃথিবীটা সাদা বরফের আবরণে ঢেকে গেছে। রাত তখন প্রায় 2টো বাজে। গ্রামের রাস্তাগুলো একবারেই নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে শিয়ালের ডাক আর ঝিঝির একটানা শব্দ সেই নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তুলেছে। গাজীপুরের কাপাসিয়ার একটি প্রত্যন্ত গ্রাম। এই গ্রামটি ঘন গজারি বন আর বাঁশঝাড়ের মাঝে অবস্থিত। দিনের আলোতে এখানে গা ছমছম করে, আর রাতের বেলা তো কোনো কথাই নেই। গ্রামের মানুষজন সন্ধ্যা নামলেই ঘরে ঢুকে যায়, কারণ এই এলাকায় ভৌতিক ঘটনায় প্রায়শই ঘটে থাকে। আমাদের গল্পটি সেই গ্রামের 2 বন্ধু অবিনাশ আর তার বন্ধু শীতেশকে নিয়ে রহস্যর যাত্রা। সেবার পুজোয় অবিনাশ তার দাদু বাড়িতে এসেছিল। তার চাচাতো ভাই শীতেশ সেখানে সব সময় থাকে। শীতেশ বেশি সাহসী, কিন্তু অবিনাশ একটু ভীতু স্বভাবের। 2 দিন আগেই তারা 4 কিলোমিটার দূরে একটি মেলায় গিয়েছিল। মেলা শেষে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য তারা একটি শর্টকাট পথ ধরল। শীতেশ সাইকেল চালাচ্ছিল আর অবিনাশ পিছ থেকে বসে একটি টর্চের লাইট ধরেছিল। তারা জানতো এই রাস্তাটা রাতে কেউ ব্যবহার করে না, কারণ একটু সামনেই একটা পুরনো বার্সার আর তার পাশেই একটা অভিশাপগ্রস্ত কবর আছে। সেই কবর নিয়ে গ্রামে অনেকেই গল্প প্রচলিত আছে। বলা হয় ওখানে একটা ড্রাইভারের লাশ আছে, যার অপঘাত মৃত্যু হয়েছিল। তারা যখন বাঁশঝাড়ের কাছাকাছি এলো, ঠিক তখনই হঠাৎ করে লাইটটা নিভে গেল। আকাশে চাঁদ নেই, তাই মুহূর্তের চারদিকের ঘন কালো অন্ধকার তাদেরকে গ্রাস করে নিল। অবিনাশের বুকের ভেতর ধড়পড়ানি শুরু হয়ে গেল। শীতেশ বলল, কি হবে এখন? অবিনাশ ফিস ফিস করে বলল, ভয় পাস না, রাস্তা তো চেনা আছে। শীতেশ যদিও জোর করে সাহস দেখাতে চাইল, কিন্তু তার গলাতেও একটা অজানা ভয় টের পাওয়া যাচ্ছিল। তারা অন্ধকারের মধ্যেই সাইকেল চালানো শুরু করলো। তখন তারা ঠিক করলো কবরের কাছে এলো। তখন একটা অচেনা শীতল বাতাস তাদের গা ছুঁয়ে গেল। এই কনকনে শীতেও অবিনাশের কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ সাইকেল সহ তারা দুজন উল্টে পড়ে গেল, আর সাথে সাথেই কবরের স্থানের দিক থেকে একটা ভয়ানক বিকট শব্দ ভেসে গেল। খসখস খসখস একটা শব্দ, যেন কিছু একটা মাটিতে খুঁড়ে উপরে উঠতে আসতে চাইছে। শব্দটা এত অপ্রত্যাশিত আর এত ভয়ানক ছিল যে 2 বন্ধু সাইকেল ফেলে মুহূর্তের মধ্যে উল্টো দিকে দৌড় দিতে শুরু করলো। পিছন ফিরে দেখার সাহসও তাদের হলো না। তারা ছুটতে লাগলো, প্রাণপণে ছুটতে লাগলো। 1 কিলোমিটার দূরে গিয়ে তারা হাঁপাতে হাঁপাতে থামলো। শীতেশ বলল, ভাই সাইকেলটা তো ফেলে এলাম,
আরে সাইকেল যাক, জীবনের আগে বাসুক। অবিনাশ তখনও কাঁপছে। খানিকক্ষণ পর সাহস সঞ্চয় করে তারা বাজারের দিকে গেল। সেখান থেকে একটা সুন্দর লাইট কিনে আরও দুজন গ্রামবাসী সহ যুবককে নিয়ে আবার সেই অভিশপ্তগ্রস্ত পথে ফিরল। তারা যখন কবরের কাছে পৌঁছালো তখন দেখলো সাইকেলটা ঠিক সেখানেই পড়ে আছে। তবে আরও একটা জিনিস দেখলো, সামনের দিকে 4-5 জন লোক টর্চ হাতে তাদের দিকেই আসছে। তারা আসতেই লোকগুলো তাদের জিজ্ঞেস করলো, তোমরা এখানে কোনো আওয়াজ বা কোনো কিছু দেখছো নাকি? তাদের মধ্যে একজন এই পথ দিয়ে যাওয়ার সময় কবরস্থান থেকে একটা বিভৎস আওয়াজ শুনে পালিয়ে এসেছিল। অবিনাশ কিছু বলার আগেই শীতেশ দ্রুত বলে উঠল, হ্যাঁ আমরাও শুনেছি, মনে হচ্ছে কেউ কবর থেকে উঠে কিছু খুঁজছিল। লোকগুলোর চোখ ভয়ঙ্কর ছাপ স্পষ্ট। তারা বলল, এটা সেই শীতেশ ড্রাইভারের কবরের এই সময়টা প্রতিবারে এখানে কিছু না কিছু হয়। লোকে বলে সে নাকি আর তার রক্তহীন দেহ নিয়ে কিছু একটা খুঁজে বেড়ায়। অবিনাশ চমকে উঠল। লোকগুলোর কথা শেষ হওয়ার আগেই তার মনে পড়ল সে তো শীতেশের সাথে এসেছে, আর যে ড্রাইভারের কথা সবাই বলছে তার নামও শীতেশ। এই দুইটা তার কাছে অনেকটা সন্দেহ লাগলো। পরদিন ভোরবেলা সারা রাত অবিনাশের ঘুম হয়নি, ভয় সে কাঁপছিল। সকালে সে শীতেশকে নিয়ে দ্রুত বাড়ি ফেরার প্রস্তুতি নিল। কিন্তু বাড়ি ফেরার সময় অবিনাশ একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলো। শীতেশের মুখটা যেন একটু বেশি ফ্যাকাশে লাগছে। চোখের নিচে কালির দাগ, আর তার একটা হাতটা যেন অস্বাভাবিকের চেয়ে বেশি একটু লম্বা আর একটু বাঁকানো হয়ে গেছে। অবিনাশ রাতে রিস্কাওয়ালার সেই অদ্ভুত হাতটার কথা মনে করার চেষ্টা করলো। অবিনাশের বুক টিপ টিপ করতে লাগলো। সে মনে করার চেষ্টা করলো রাতে সাইকেল চালানোর সময় তো সে শীতেশের হাত দেখেনি, অন্ধকারে সে শুধু আলো ধরেছিল। বাড়ি ফিরে শীতেশের মা যখন তাকে জড়িয়ে ধরলেন তখন তিনি চিৎকার করে উঠলেন, শীতেশ তোমার হাতটা এমন হয়ে গেল কেন? তুমি কি কোথাও আঘাত পেয়েছ? শীতেশ দাঁত কিরমির করে বলল, তেমন কিছু না মা, রাতে পড়ে গিয়েছিলাম তাই একটু ফুলে আছে। কিন্তু তার বলার ভঙ্গিটা কেমন যেন যান্ত্রিক, আর চোখ দুটো রক্তবিভক্ত। এই সব কিছু দেখে অবিনাশের মনে হলো যে আসলে শীতেশের সঙ্গে গতকাল রাতে ভয়ঙ্কর কিছু হয়েছিল। তো দর্শক, আমাদের গল্পটি ছিল এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ মেহেদি হাসান মিশাদ, রংপুর বিভাগের গাইবান্ধা জেলা থেকে বলতেছি। তো ভাই আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা আসলে ভাই আমার ভাবি, অর্থাৎ আমার হলো ফুফাতো ভাইয়ের বউয়ের সাথে ঘটা, অর্থাৎ আমার ভাবির সাথে ঘটা। তো ঘটনা শুরু হয় তার ভাবি যখন ছোট, অর্থাৎ যখন তার বয়স 12-13 বছর। ভাবি দেখতে একটু তুলনামূলক যে কোনো মেয়ের থেকে একটু সুন্দর ছিল, দেখতে অনেক সুন্দর। তো এ কারণে ছোটবেলায় তার উপর কিছু জিন, অর্থাৎ একসাথে কয়েকটা জিনের সংখ্যা ছিল তখন 14 জন। পরবর্তীতে আমি আরো কিছু কাহিনীর মধ্যে বলবো যে হলো কতজন মোট জিন। তো ওই সময় ছিল 14 জন জিন ভাবিকে পছন্দ করে, ভাবির উপর আসর করে। তো ভাবির উপর আসর করার পর ভাবির ভিতর বিভিন্ন সিমটম দেখা যায়। ভাবি কথা বলতে থাকে, বিড়বিড় করতে থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। তো এইসব দেখে ভাবির বাড়ির লোক কবিরাজ ডেকে আনে বাড়িতে। আনার পরে কবিরাজ অনেক চেষ্টা করার পরে জিনগুলোকে বোতল বন্দি করতে পারে ভাই। করার পরে জিনগুলোকে মাটিতে পুঁতে রাখা হয়। তবে তারা বন্দি হওয়ার আগে পূর্বে বলেছিল যে তাদের যদি এখন বন্দি করেও রাখা হয় তবে তারা আবার ফিরে আসবে। তো তাদের বন্দি করে রাখা হলো। ভাবির বেশ কয়েক বছর ভাবি ভালোই গেল। ভাবির বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার কয়েক বছর ভাই ভালোই ছিল, কিন্তু বিয়ে হওয়ার কয়েক বছর পরে ভাবির ভেতর আবার কিছু
বাজে সিমটম দেখা দেয়, অর্থাৎ আবার কিছু খারাপ জিনিস দেখা দেয়। সেগুলো হলো, ভাবি রাতের বেলা ঘুম থেকে উঠে বাইরে যেত, মানে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যেত, কিন্তু আর ঘরে ফিরে আসতো না ফজরের আজান দেওয়া পর্যন্ত। তো এরকম চলতে থাকে। আর ভাবি হঠাৎ করে ঘুম থেকে উঠে হঠাৎ করে হাসি দেওয়া শুরু করতো, আবার খাওয়া দাওয়া ঠিক মতো করতো না, গালিগালাজ করতো। আবার কিছু হলে তার সাথে একটু কথা কাটাকাটি হলে ভাবির মানে যে বিছানা, তারা যে বিছানায় থাকে, বিছানাটার ওজন অনেক, সেই বিছানাটা এক হাত দিয়ে মানে উঠাতো। তো এইসব সিমটম দেখার পরে ফুপু তার আমার হলো ফুপু আর হলো ভাবির মা করে কি ভাবির সাথে থাকা শুরু করে দেয়। তো এখন এমন এক সময় ভাবির সাথে থাকাকালীন, তো এখন হঠাৎ করে একদিন ভাবি করে কি বলে হলো, ভাবি আবার হলো বাইরে যাওয়ার জন্য তার মাকে ডাক দেয়। তো এখন ডাক দেওয়ার পরে ভাবির ভেতর পূর্বের সিমটম গুলো দেখা দেয়। ভাবি হাসাহাসি করতে থাকে এবং মাকে বলতে থাকে যে বাইরে যাবো। তো এখন বলে কিসের জন্য, বলে যে হলো বাথরুমে যাব। তো এখন তার মা যখন বলছে যে তার ভেতর এইরকম সিমটম দেখা দিছে, যে তার ভেতর অনেক প্রবলেম, জিন আসর করছে, এরকম যখন সন্দেহ করছে, তখন মা বলছে না, তোর বাইরে যাওয়ার দরকার নেই, এখানে তুই কি করা হলো, এখানে তুই বাথরুম কর। তো এটা বলার পরে মাকে প্রচন্ড গালিগালাজ দেয় এবং বলে না আমি বাইরে যাব। তো এখন চিল্লাচিল্লি শুরু করে দেয় ভাবি। তো এমন সময় ফজর আজান দেয় ভাই। তো ফজর আজান দেওয়ার সাথে সাথে ভাবি করে কি নিস্তব্ধ হয়ে যায় এবং ভাবি অটোমেটিক মানে নিস্তব্ধ হয়ে বলতে থাকে, বিড়বিড় করতে থাকে যে আজ তুই বেঁচে গেলি, আজ তোরা একে বাঁচাইতে পারলি, আজ তোরা যদি একে বাইরে যাইতে দিতিস তাহলে একে আর আমি নিয়ে যেতাম। তো ভাই যদি ভাবি সেদিন বাইরে যেত তো এমন হতে পারতো ভাবি আর ফিরে আসতো না, বা তাদের সাথে তাদের দেশে চলে যেত, আর ফিরে আসতো না। তো এরকম হওয়ার পরে আবার বেশ কিছুদিন ভালো যায়। তো একদিন ভাবির মা আর আমার ফুফু ঘুমাচ্ছিল। এমন সময় ভাবি চিৎকার দিয়ে ওঠার সাথে ফুফি বলে যে তুমি চিৎকার দিলা কেন? ভাবি বলে যে হলো তিনি ঘুমে দেখছিল যে হলো বিভৎস আকৃতির একটা জিন বলবো না, বিভৎস আকৃতির একটা অবয়ব। সে অবয়বটার চেহারা দেখতে বিশ্রী, অনেক লম্বা। সে ভাবির কাছে এগিয়ে আসছিল এবং ভাবির গলা টিপে ধরার চেষ্টা করছিল। এটা দেখে ভাবি চিৎকার দেয়। তো ভাই রীতিমতো যখন এই প্রবলেম গুলো বাড়তেই থাকে দিন দিন, তো আমার ফুপা একটা কাজ করে, একটা কবিরাজকে ডাক দেয়। তো কবিরাজ করে তার সাথে একটা তুলারাশি একটা মানুষকে নিয়ে আসার পরে তার উপর জিন ভর করে। তো এখন তার উপর জিন ভর করানোর পরে জিন বলতে থাকে যে কবিরাজ তুই আমার কিছু করতে পারবি না, তুই যদি আমার সাথে বেশি কাহিনী করিস তাহলে তোকে আমরা 14 জন আছি, এখন 14 জন তুই একলাই, তুই আমাদের সাথে পারবি না কবিরাজ, তুই আমাদের কাছেও আসিস না, আমাদের সাথে পাঙ্গা নিতে আসিস না। তো যখন এরকম করে বলে তো কবিরাজ রীতিমতো অনেক ভয় পায়। আবার কবিরাজের কোনো কাজই মানে কোনো নিয়মেই ওই জিনগুলোর উপর কোনো প্র্যাকটিক্যাল ভাবে কোনো প্রভাব ফেলতে পারে নাই। তো কবিরাজ তখন ফুবাকে বলে যে এ কাজ আমার দ্বারা সম্ভব নয়, এই কাজ করতে পারবে আমার ওস্তাদ, অর্থাৎ তার গুরু, তিনি যা শিষ্য তার গুরুর কথা বলছে তিনি। তো গুরুর কথা যখন বলছে তো ভাই তিনি ডাক দেওয়া হয়, রীতিমতো ওই তার কবিরাজের গুরুকে ডাক দেওয়া হয়। তো তিনি আসার পরে হলো তার সাথে একটা লোক নিয়ে আসে, ওইটার উপর আবার জিন ভর করে। তো ভাই জিন ভর করানোর পরে যে জিনটাকে ভর করায় ওদের 14 জনের মধ্যে যে সর্দারটা ছিল সে তাদের উপর ভর করে এবং সে রীতিমতো স্বীকার করে যে হলো আমি ওকে ভর করছি, আমি ওকে পছন্দ করি, আমি ওর অনেক রক্ত খাইছি, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। তো এখন বলে যে তুই নিয়ে যাবি ভালো কথা, তো তাই তো ও তো কোনো ক্ষতি করে নেই, তুই কেন নিয়ে যাবি, তুই কেন আর ক্ষতি করে? আমি অত কিছু বুঝি না, আমি শুধু ওকে নিয়ে যাব এটা জানি। তো এখন এইটা বলার পরে ভাই হলো কি, তো কবিরাজ তাকে বললো যে সেদিন কি তুই ওকে ভয় দেখাইছিলি? হ্যাঁ রে ফকির, আমি ভয় দেখাইছিলাম, আর ওইটা আমার নিজের চেহারায় ছিল, ওটা আমার অবয়বে ছিল। তো এটা বলার পরে কবিরাজ এখন বলে যে তুই একে ছেড়ে দিয়ে যা। তো এখন কবিরাজের কথা শুনে ও দিনটা হাসতে থাকে এবং বলে যে আমি ওকে ছেড়ে দিয়ে যাব, মানে
আমি ওকে ছাড়ার জন্য ধরতে নাকি আমরা 14 জন, তুই একাই, তুই আমার সাথে পারবি না। তো এরকম করে কবিরাজ যখন অনেক টর্চার করে, কবিরাজ মারধর শুরু করে দিনটাকে। তো তখন যখন ছাড়া ভাব, তখন আবার হয়েছে কি ভাই, ফুপির বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে আবার একজনকে 7টা দিন ভর করছিল। তো ওই দিনগুলো আবার তাকে না ছেড়ে তাদের বাড়ির আশেপাশে ছিল। তো যখন এদের 14 জনকে টর্চার করছিল, তখন কবিরাজ টর্চার করাকালীনে ওই যে 7 জন জিন আছে পাশের বাড়ির, ওই জিন 7টা আবার এসে এই 14 জনের সাথে যোগ দিচ্ছে। দেওয়ার পরে ওরা এখন হয়ে গেল 21 জন। তো এখন 21 জন হওয়ার পরে কবিরাজ বললো যে হলো, তোরা 21 জন হ, আর কতজনে হয় আজকে তোদের যাইতে হবে। যাওয়ার পরে তো ভাই রীতিমতো অনেকগুলো নিয়ম কানুন পালন করলো কবিরাজ। করার পরে ওদের মারধর করলো, তারপরে ওরা যাবে না। 21 জনে কবিরাজের বিরুদ্ধে করে কবিরাজ বারে বারে বান মারে, বারে বারে কিছু সূরা কালাম দিয়ে কবিরাজ জিনগুলোকে আটকানোর চেষ্টা করে, বন্দি করার চেষ্টা করে, কিন্তু পারে না। তো এক পর্যায়ে ভাই জিনগুলোকে কবিরাজ বন্দি করতে সক্ষম হলো, অর্থাৎ 21টা জিনকেই বন্দি করলো। তো করার পরে তাদের বোতলবন্দি করে মাটিতে পুঁতে রাখার সিদ্ধান্ত নিল, বা 7টা দিন পুঁতে রাখতে চাইলো মাটিতে, আর 14টা দিন, যে 14টা ভাবিকে শুরু থেকে ইফেক্টেড করছিল, এগুলোকে নদীতে ফেলে দেওয়ার হলো পরিকল্পনা করলো। তো ভাই যে কথা সেই কাজ, এইরকম জিনগুলোকে জায়গা মতো রাখা হলো। রাখার পরে ভাবির ভেতর আর এখন পর্যন্ত কোনো সিমটম দেখা দেয়নি। আবার হলো ভাবি এখন মোটামুটি সুস্থ আছে। তো ভাই এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আর ভূত FM আমি আজকের থেকে নয়, অনেকদিন ধরেই শুনছি, আর এখন ভূত.com হয়ে গেছে। তো অনেক শুভেচ্ছা আপনাকে এত সুন্দর সুন্দর ঘটনা আমাদের উপহার দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটি আমার মাসির বাড়ির ঘটনা। এটি কলকাতার কাছেই খড়দহ বলে একটি জায়গা আছে, সেখানকার ঘটনা। তো এটা মাসির বাড়ি কেন্দ্রিকই ঘটনা। আমি এটা আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আমি কেন নিজের নামটা গোপন করছি। তার কারণ হচ্ছে, যেহেতু এটা আমার রিলেটিভস এর মধ্যে ব্যাপার, আমার বাড়ির নিজের ঘটনা না, তো সেজন্য সেখান থেকে পারমিশন পাইনি বলে আমি আমার নামটা বলতে পারছি না। তবে হ্যাঁ, আমি পরে আমার নাম, ফোন নাম্বার সবকিছু দিয়ে দেবো। সো আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার মাসির বাড়ি তো বললামই কলকাতার কাছে আর কি, ওদের নিজেদেরই বাড়ি। তো সেখানেই আর কি ঘটনার সূত্রপাত আর কি। তো আমার মাসির যে ভাসুর রয়েছে, তো সেই ভাসুরের এক ছেলে একটু মেন্টালি চ্যালেঞ্জড, অর্থাৎ একটু অ্যাবনর্মাল টাইপ আপনি বলতে পারেন আর কি। নর্মাল ছিল না মোট কথা। তো ও কি করতো, ও প্রায় কি করতো, মানে বাড়ি ছেড়ে চলে যেত, অনেকদিন আসতো না, ফিরতো না। তো এটা একটা ইউজ টু ব্যাপার হয়ে গেছিল। তো হঠাৎ কি হলো, ওদের বাড়ির লোকজনরা দেখলো যে 10-12 দিন হয়ে গেছে ছেলেটি ফিরছে না। তো সবাই জন্য খুব চিন্তিত হয়ে গেল যে কি হলো ব্যাপারটা, কেন এখনো ফিরছে না, এরকম একটা ব্যাপার। তো লাস্টে সবাই ডিসিশন নিল যে তারা পুলিশে খবর দেবে, এবং পুলিশের কাছে গিয়ে সমস্ত কিছু কমপ্লেন করা হলো। এবার যেটা হলো, স্থানীয় লোকেরা, ওখানে পুকুর ছিল আর কি, মানে ওদের বাড়ির সামনে একটা পুকুর ছিল আর কি, বিশাল পুকুর। তো ওখানে আর কি স্নান করতে গিয়ে দেখে যে এরকম একটা লাশ, মানে লাশের অবস্থাটা করে ভালো ছিল না। তো অবভিয়াসলি পুলিশকে খবর দেওয়া হলো, এবং পুলিশ আসলো। পুলিশ এসে শনাক্তকরণের জন্য সমস্ত যেগুলো মিসিং ডায়েরি ছিল, যারা যারা করেছিল, এরকম ডাকা হলো। তো সেখান থেকে এরকম আমার মাসিদের ফ্যামিলি সবাই গেল, তার ভাসুর, যা সমস্ত এরা গেল। যার পর দেখা গেল যেটা, সেটা হচ্ছে ওই যে ছেলেটি আর কি চলে গেছিল বাড়ি থেকে, মানে মেন্টালি চ্যালেঞ্জড যে ছেলেটি, এটা তারই লাশ, মানে তারই আর কি ডেড বডি। অনেক কিছু টাইম লেগেছিল আর কি অ্যাকচুয়ালি শনাক্তকরণে। তো তারপরে অবভিয়াসলি আমার মাসির বাড়িতে অবস্থাটা খুব একটা ভালো ছিল না, বিকজ সবাই কান্নাকাটি করছিল, মানে যতই হোক, হ্যাঁ, তো ওই বাড়িরই ছেলে। তো এরকম একটা সিচুয়েশন চলে আসলো। এইবারে কি হলো, এই ঘটনাটার পর 2 দিন পর থেকে আর কি অ্যাকচুয়ালি ভৌতিক বা অলৌকিক যাই ঘটনা বলেন না কেন, যাই তো সেগুলো আর কি মানে স্টার্ট হয়ে গেল।
এবার প্রথমে যেটা হলো সেটা হচ্ছে যে আমার বোনের সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল, তাদের কাজিন যেগুলো যারা আছে আর কি, মানে আমার মাসির যে ভাসুরিতে ছেলে মেয়ে ছিল আর কি, তাদের সঙ্গে প্রচুর আর কি ঘটনা ঘটেছে, এবং আমার মাসি মেশোর সঙ্গে প্রচুর ঘটনা ঘটেছে। তো এবার ঘটনাগুলো আমি এক এক করে বলছি। তো আমার মাসি একদিন ছাদে উঠেছিল, ছাদে উঠে কাপড় শুকাতে দিয়েছিল, একদম ভিজে কাপড় একদম। তো হঠাৎ পেছন ফিরে দেখে যে একা একাই মানে কাপড়গুলোর মধ্যে আগুন ধরে যায় এবং দাও দাও করে জ্বলতে থাকে। এবার এর কোনো রিজন পাচ্ছিল না, তো ওরা নিজেদের মধ্যে একটা রিজন দিল যে আমার মেশো হয়তো সিগারেট খাচ্ছিল, সেখান থেকে হয়তো ভেজা কাপড়ে আগুন ধরে গেছে, এরকম একটা ওরা নিজেদের মতো বানিয়ে নিল। অ্যাকচুয়ালি সেটা হয় না, মানে ভিজে কাপড় কি করে আগুন ধরে আমি জানি না। তো আমরা যখন শুনছিলাম ঘটনাটা, তখন আমাদের রিয়াকশনটা এরকম হয়েছিল যে ভিজে কাপড়ে কি করে আগুন ধরে, তো আবার দাও দাও করে জ্বলছে, যেন আমার এমন একটা ভাব ওর মধ্যে কেরোসিন ছিল। তো জল না আর কি, জল না মানে কেরোসিন ছিল আর কি ওই কাপড়গুলোর মধ্যে। তো এটা একটা সত্যি মানে মানে অদ্ভুত ব্যাপার, এটা অসম্ভব ব্যাপার। তারপরে যেটা হলো আর কি, আমার মেশো ওই 7-8টা নাগাদ অফিস থেকে ফেরার সময় ওদের বাড়ির সামনে প্রচুর গাছ ছিল, মানে আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো সব ছিল আর কি। তো ও নিচ দিয়ে আসছে, আসার সময় দেখতে পাচ্ছে আম গাছের ডালের মধ্যে কে যেন ঝুলছে। ওটাকে ভালো করে দেখার জন্য সামনে গেছে, সামনে যাওয়ার পর দেখছে যে এরকম গেরুয়া রঙের পোশাক পরা একজন, এবং সে মানে তার মানে মাথা পাতা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু পা দেখা যাচ্ছে শুধু, সে ঝুলছে আর কি। মানে ঝুলছে মানে এটা কি, মানে দুলছে আর কি, গাছের ডালে বসে দুলছে। তো এই ঘটনা দেখার পর আমার মেশো ওখানে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। আর চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, পূর্ণিমা ছিল সেদিনকে, আর ওদের বাড়ির সামনে যে গেটটা ছিল সেখানেও আলো থাকতো, সুতরাং না দেখার কোনো ব্যাপার নেই। তো মোটামুটি এই হচ্ছে ঘটনা। তারপর বাড়িতে এসে চেপে গেছিল ব্যাপারটা, বলেনি কাউকে। এরপরে যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে আমার কাজিনদের সাথে হলো। তো কাজিনদের ব্যাপারটা কি হয়েছিল, ওরা সবাই মিলে, যেসব ভাই বোনরা রয়েছে, ওরা বসে ওই ঠিক সিঁড়িতে ওঠার যে মানে কি বলবো, ছাদে যে সিঁড়ি থাকে আর কি, ছাদে ওঠার যে সিঁড়ি, ঠিক ওইখানটা বসে বসে আর কি সবাই গল্প করছিল। তো হঠাৎ ওরা দেখছে বা অনুভব করছে যে মানে একজন কেউ মানে দৌড়ে ওপর থেকে নিচে আসছে, আবার নিচ থেকে ওপরে যাচ্ছে, সে দুমদাম আওয়াজ, কিন্তু ওরা কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু আওয়াজটা অনুভব করতে পারছে। এবং তার পাশ কাটিয়ে মানে ওরা যেখানে বসে আছে ঠিক তার পাশেই মানে এই মানে হালচাল গুলো হচ্ছে, মানে একবার উপরে যাচ্ছে দৌড়ে, একবার নিচে আসছে, মানে এই অবস্থা। তারপরে যেটা হলো সেটা, ওরা তো খুব ভয় পেয়ে গেল, কাউকে দেখতে পাচ্ছে না, এদিকে বিভৎস আওয়াজ, দুমদাম দুপদাপ আওয়াজ হচ্ছে। তারপর ওরা নিচে গিয়ে ব্যাপারটা সবাইকে বললো, তো ওরা খুব একটা পাত্তা দিল না। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে ছেলেটি মারা গেছিল তার মায়ের ঘটনা। তো তিনি আর কি মানে বসে বিশ্রাম করছিলেন বারান্দায় বিশ্রাম করতে করতে হঠাৎ করে দেখছে যে ওনার পাশে একটা মাদুর বিছানো ছিল, দেখছে দুটো মানে কাটা হাত আর কি, কালো রঙের, মানে কবজি অব্দি দেখা যাচ্ছে আর কি হাতটা, বর্ণনাটা এরকম, সে মাদুর গোটাচ্ছে এবং সেটা বিভৎস, আর কোনো বডি পার্ট নেই, নাথিং। তো এইটা দেখে আর কি প্রচন্ড মানে ভয় পেয়ে যায়, এবং সেটা উনি অজ্ঞান হয়ে যায়, চিৎকার করে, স্বাভাবিক ব্যাপার সেটা। তো সবাই আসে, এসে ওনাকে জল টল দেওয়া হয়, ঠিকঠাক করা হয়। তারপর মানে উনি ব্যাপারটা সবার সঙ্গে শেয়ার করেন যে আমি এই দেখেছি। আচ্ছা, তারপরে হচ্ছে ওদের বাড়িতে র্যান্ডাম কিছু তারপর থেকে ঘটনা ঘটা শুরু করলো। কিরকম, যেরকম মানে হয়তো রাত্রিবেলা ওরা শুয়ে রয়েছে, রান্নাঘর থেকে বাসন পড়ার আওয়াজ আসছে, দুমদাম সব বাসন পড়ে গেল একা একাই, না তো কোনো হাওয়া, না তো কিচ্ছু না, একদম পুরো আর কি কোনো হাওয়া আসার জায়গাই নেই, বাতাস আসার কোনো জায়গাই নেই। তো এরকম একটা চলতে থাকলো। তো ওরা তো কোনো কারণ খুঁজে পাচ্ছে না যে এটা কেন হচ্ছে। হঠাৎ রাত্রিবেলা 3টের সময় কে যেন মশলা বাড়ছে, কেন রান্না করছে রান্নাঘরে, এটা তো অসম্ভব ব্যাপার। তো এইসব সব ঘটনা ঘটতে থাকে। আরেকটা যেটা ব্যাপার ঘটতো, ওরা যখন রাত্রিবেলা শুতো তো খাটটাকে কি যেন নাড়াতো, এবং খাটটাকে ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেত। ওদের ঘরগুলো বেশ বড় বড় ছিল, যেহেতু আগেকার দিনের বাড়ি, বাসাটা খুব সুন্দর ছিল আর কি, মানে বেশ বড় এবং অনেকটা এরিয়া জুড়ে, এবং ঘরগুলো বিশাল বড় বড়। তো খাটটাকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘরের কি যেন নিয়ে যাচ্ছে, এবং এটা ওরা অনুভব করছে কিন্তু কাউকে দেখছে না। তো এরপরে যেটা হলো আর কি, ওরা বুঝতে পারলো যে এটা অলৌকিক ছাড়া আর কিছুই মানে এটা হতে পারে না। তো ওরা ব্যাপারটা কি, ওরা আধুনিক মানে
কি বলবো, আধুনিক মানসিকতার মানুষ ওরা অতটা মানে এসব ভূত বিশ্বাস করে না, ওদের একটু বিশ্বাস করতে কষ্টই হচ্ছিল। আর এই ঘটনাটা হচ্ছে আপনার মোটামুটি ওই 1999-এর দিকে, তখন আমি ক্লাস 7-8 পড়ি, 7 বা 8 পড়ি। তো ওই সময়কার ঘটনা বুঝতেই পারছেন, যতটুকু মনে আছে আমি আর কি বলার চেষ্টা করছি। সো হ্যাঁ, তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে ওদের এই ঘটনাটা হওয়ার পরে যে ঘটনাটা ও মানে আমার কাজিনের সাথে হয়েছিল, তারপরে আর কি ওরা সিদ্ধান্ত নিল যে কিছু একটা করতে হবে। এবার সেই ঘটনাটা আমি বলছি। তো আমার বোন ঘরে আর কি বসে পড়াশোনা করছিল ও নিজের রুমে। তো হঠাৎ জল খাওয়ার প্রয়োজন হয়েছিল এবং জল পিপাসা পেয়েছে, এবার রান্নাঘরে যেতে হবে। তো ও মোটামুটি রান্নাঘরে কাউকে দেখছে না যে জল আনতে বলবে, এরকম কাউকে দেখছে না সামনে। তো ও নিজেই গেছে আর কি। নিজে যাওয়ার পরে এবার দেখছে যে রান্নাঘরের সামনে একটা বিশাল দেহ, আর মাথাটা যে কোথায় গিয়ে ঠেকেছে কেউ জানে না। ও তো সময় দেখে যাচ্ছে যে কি, আর ওদের যে কড়িবর্গার ছাদ ছিল, আগেকার দিনে যে কড়িবর্গার ছাদ থাকতো, হ্যাঁ, কাঠের আর কি, মানে সিলিং টিলিং এভাবে থাকতো, বিশাল বড়, প্রায় 10 ফিট আর কি ছাদের উচ্চতা আর কি থাকতো। তো এরকম আর কি মানে লোকটার হাইট, এটা তো অসম্ভব, এটা কোনো মানুষের হতে পারে না। এবং তার গায়ের রংটা কালো ছিল এবং কদাকার দেখতে ছিল। তো এইটা হচ্ছে ব্যাপার যখন ঘটলো। আর ওই মানে মূর্তিটা দাঁড়িয়েছিল ফার্স্টে, এবার দুজনের চোখ আর কি মানে ওর দিকে তাকিয়ে আছে, এও এর দিকে তাকিয়ে আছে, মানে আমার কাজিন ওই মূর্তিটার দিকে তাকিয়ে আছে, আবার ওই কদাকার চেহারাটাও তাকিয়ে আছে। এইবারে ওই মূর্তিটা হাত তুলে আমার বোনকে ইশারা করে বলছে, ইশারা করে মানে হাতটা তুলে বলছে যে এই ঘরে যা। আর সেই আওয়াজটা ছিল ভয়ঙ্কর এবং মানে ভয়াবহ, মানে ভীষণই ইয়ে। তো এটা আর কি শুনে এবং ওই ভয়ঙ্কর মানে ওই মূর্তিকে দেখে আমার বোন আর ঠিক থাকতে পারলো না। তো সে আর কি একদম পুরো অজ্ঞান হয়ে গেল। এবং তারপরে ওকে তো ডক্টর দেখিয়ে ঠিক করা হলো, কিন্তু তারপরে ও খুব ভয় পেত, ও ঠিকমতো ঘুমাতে পারতো না, এবং বিভিন্ন রকম ওর সঙ্গে অনেক ঘটনা ঘটেছে, সেগুলো সবকিছু আমাদের বলেনি, অনেক কিছু চেপে গেছিল। তার কারণ হচ্ছে আমার মাসির বক্তব্য ছিল যে যখনই কোনো ঘটনা নাকি কারোর সাথে শেয়ার করতো, এসব অলৌকিক ব্যাপার, মানে ওদের বাড়িতে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তখন নাকি ওই উপদ্রব গুলো নাকি বেশি করে বেড়ে যেত। এবং এটা কিন্তু মানে এই জন্য ওরা ওই আর কি ভাষা মানে সবাইকে সবটা বলতে মানে পারতো না আর কি, একটুখানি মানে চেপে যেত অনেক কিছু ব্যাপার। আমি সেটা বুঝতে পেরেছি, আমরা সবাই বুঝতে পেরেছি যে ঘটনাগুলো বলছে তার বাইরেও অনেক কিছু ছিল আর কি অ্যাকচুয়ালি। সো যাই হোক, যতটুকু আমাদের বলেছে আর যতটুকু মনে আছে আমি সেইটুকুই আর কি মানে বললাম। তো এই ঘটনার পর যে মানে আমার বোন যে এভাবে অসুস্থ হয়ে গেল এবং যে দৃশ্য দেখলো, এই ঘটনার পরেই কিন্তু তারা ঠিক করলো যে না, এবার একটা ব্যবস্থা করতে হবে। দেন তারা একটা মানে গুরুমা, আমরা গুরুমা বলি আর কি, উনি একজন মহিলা তান্ত্রিক, তাকে নিয়ে আসলো এবং সে সমস্ত কিছু দেখে টেকে শুনে টুনে সবকিছু বললো যে হ্যাঁ, এটি ওই ছেলেটিরই মানে আর কি আত্মা, যে আনন্যাচারাল তার ডেথ হয়েছিল, তা সে মারা গেছিল। তো তার আত্মাটা মুক্তি পাচ্ছে না কোনো কারণে এবং সে কষ্ট পাচ্ছে এবং এর জন্য ওদেরকে তো উপদ্রব করছে। তো এটা থেকে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তো এটার আগে মুক্তির উপায় করতে হবে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ইন্ডিয়াতে প্রেতগয়া বলে একটা জায়গা আছে, এটা হচ্ছে বিহারে। তো এটা যারা ইন্ডিয়াতে থাকে অনেকেই জানবে এই ব্যাপারটা, যে যাদের আনন্যাচারাল ডেথ হয় বা যারা অ্যাক্সিডেন্টে মারা যান বা সুসাইড করেন, তো তাদের যে মানে কাজগুলো হয়, যে শ্রাদ্ধানুষ্ঠানটা যেটা হয়, সেটা কিন্তু প্রেতগয়া তে হয়। ওখানেই গিয়ে করতে হবে, ওখানে গিয়ে করলে তবে আত্মার মুক্তি হয়, না হলে কিন্তু ওরা প্রচন্ড উপদ্রব করে বাড়িতে, মানে এরকম একটা ব্যাপার আছে। এটা আমাদের আমাদের হিন্দু নিয়মের মধ্যেই পড়ে, মানে এটা রীতি বলতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। তো ওরা তারপরে সঙ্গে সঙ্গে এটা শোনার পরে সমস্ত ব্যাগ ট্যাগ প্যাক করে একদম প্রেতগয়ার দিকে রওনা হলো, হয়ে ওখানে গিয়ে সমস্ত কাজ টাজ করলো এবং কাজ টাজ করার পরে মোটামুটি উপদ্রবটা কিন্তু পরের দিন থেকে অনেক কমে গেল। ওদের বাড়িতে যে উপদ্রব গুলো হতো সেটা কিন্তু অনেকটাই কমে গেল। এবং তার ছাড়াও ওই বাড়িতে অনেক পুজো রিচুয়ালস অনেক করে।
তো সে করার পরে যে মহিলাতান্ত্রিক ছিলেন উনি কিন্তু সবার হাতে তাবিজ কবজ বেঁধে দিয়েছিলেন, এটা ফর সেফটি আর কি। আর আমার যে বোন তাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তো তার কারণ হচ্ছে মানে যেহেতু ওকে ওরকম করেছিল আর কি, ভয়ানক ব্যাপারটা, সে তো রিস্ক নেয়নি আর কি। তো যাই হোক, ওই প্রেত গয়াতে ওই পিণ্ডি দান করার পরেই কিন্তু ওদের বাড়িতে উপদ্রবটা একেবারেই কমে গেল, মানে 7 দিনের মধ্যে কমে গেল একদম, একদম নর্মাল, যেন কিছুই হয়নি, মানে এরকম একটা ব্যাপার। সো আপনি যদি চান রাসেল ভাই, তাহলে প্রেত গয়া সম্পর্কে গুগলে সার্চ করে বা ইউটিউব থেকে জানতে পারবেন। এটা অনেকেই জানে আর কি, এটা গয়াতেও অবস্থিত আর কি। তো যাদের আর কি এইভাবে মানে অস্বাভাবিক মৃত্যু হয় ওখানে যেতে হয়, ওখানে গিয়ে এই পূজা অর্চনা কাজ ফাজ গুলো এগুলো করতে হয় ওখানে। সো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ঘটনা। এবং তারপরে তো সব ঠিকঠাকই, এখনো পর্যন্ত ওরা তো ভালোই আছে, আর কিছু শুনিনি আর কি। তো ঘটনাটা আমি মোটামুটি বলার চেষ্টা করলাম, আর আমি এটা আগে লিখেও পাঠিয়েছি, ওটাও আপনি দেখে নিতে পারেন। এবং অডিও ক্লিপটাও আমি পাঠিয়ে দেব, ভয়েস রেকর্ড করলাম, জানি না কতটুকু ক্লিয়ার আসবে বা কতটুকু ঠিকভাবে বোঝা যাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারবে, এবং যদি এটা সবাইকে শোনানোর মতো হয়, সে পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন। ঘটনাটি বাসা কেন্দ্রিক যেহেতু, এবং একদম 100% সত্যি, কারণ এটা আমাদের রিলেটিভস এর মধ্যে হয়েছে, এবং এর মধ্যে কোনো কি বলবো মানে মিথ্যার কোনো ব্যাপার নেই এখানে। কেননা যাদের বাড়িতে হচ্ছে তারা এগুলো বিশ্বাস করে না, কিন্তু পরে বিশ্বাস করতে বাধ্য হয়েছে ঘটনাগুলো ঘটার পর আর কি। সো আপনি দেখবেন, এবং যদি এটা সিলেক্ট হয় বা এটা যদি প্লে করা হয়, তাহলে আরো অনেক আমার বন্ধু বান্ধব বা আমারও জীবনে এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমি শেয়ার করবো আর কি পরবর্তীতে। তো সেটা আপনি দেখে নেবেন, যদি সিলেক্ট হয় তাহলে আমি সেগুলো পাঠিয়ে দেবো। তো আপনাকে অনেক শুভেচ্ছা জানালাম রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আমি জানি ইনশাল্লাহ আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলেই আছেন। রাসেল ভাই, আমি ভূত.com এর অনেক বড় একজন ফ্যান, আর ভূত.com আমার লাইফের একটি পার্ট বলতে পারেন। তো রাসেল ভাই, আমি ভূত.com এর সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ডের সাথে, আর সেই ফ্রেন্ডও সিঙ্গাপুরে থাকেন আর কি। তো ঘটনাটি ঘটে 2014 সালের শেষের দিকে রাসেল ভাই। ঘটনা শেয়ার করার পূর্বে আমি আমার পরিচয়টা দেই। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি বর্তমান সিঙ্গাপুর থেকে বলতেছি, এবং আমার দেশের বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়াতে। রাসেল ভাই, ঘটনাটি ঘটে এরকম, আমার ওই ফ্রেন্ডের দাদারা ছিলেন 2 ভাই। তো আমার ওই ফ্রেন্ডের দাদা কোনো এক সময় মানে ওই 2 ভাইয়ের মধ্যে মানে সম্পত্তি ভাগাভাগি হয়ে আলাদা হয়ে যায়। তো আমার এই ফ্রেন্ডের দাদা ছিলেন একটু অ্যাবনর্মাল টাইপের। তো আমার ওই ফ্রেন্ডের দাদার যে ভাই ছিলেন, তিনি মানে চালাকি মতো করে তার সমস্ত সম্পত্তির মানে বেশিরভাগটাই তার অংশে নিয়ে নেয়। মানে আমার এই ফ্রেন্ডের দাদাকে মানে একবারে মানে অল্প কিছু পরিমাণ মানে ভাগ দিয়ে আলাদা পৃথক করে দেওয়া হয়। তো এমন অবস্থা তাদের সংসারে একটি টান পড়ে যায় আর কি। তো এর মধ্যে আমার ওই ফ্রেন্ডের বাবা ছিলেন একজন কৃষক, কৃষিকাজ করে তারা জীবিকা নির্বাহ করতেন আর কি। তো রাসেল ভাই, আমার ওই ফ্রেন্ডের আম্মা তার বাবার বাড়ি থেকে, আমার ওই ফ্রেন্ডের নানার বাড়ি থেকে কিছু সম্পত্তি ভাগ পাই আর কি। তো সেই সম্পত্তিটা মানে ভাগ পাওয়ার পরে তার মা চিন্তা করে, যেহেতু তাদের সংসারে অনেক টানাটানি, এবং আমার ফ্রেন্ডরা ছিলেন 2 ভাই 1 বোন। তো আমার ওই ফ্রেন্ডের আম্মা চিন্তা করেন যে আমার ওই ফ্রেন্ডকে মানে সিঙ্গাপুরে পাঠিয়ে দিবেন আর কি, তো বিদেশে পাঠাবেন। তো এতে মধ্যে মানে তারা জমি জাতি সমস্ত কিছু বিক্রি করে এক পর্যায়ে আমার ওই ফ্রেন্ডকে সিঙ্গাপুর পাঠিয়ে দেয়। তো সিঙ্গাপুর পাঠানোর পর দেশে থাকেন 1 ভাই, তার বোন এবং তার বাবা মা আর কি। তো এতে মধ্যে তাদের সংসারের ততটাও মানে চলাচল সচল না থাকায় এক পর্যায়ে তার চাচার তার ওই দাদার ভাইয়ের মানে যে ছেলে যারা ছেলে ছিলেন, তারা এক পর্যায়ে মানে মনে মনে অনেক খুশি থাকেন, এবং তাদের ভালোটা কখনো তারা দেখতে পারে না বলতে অনেক জেলাসি আর কি, এরকম একটা তাদের মধ্যে সম্পর্ক আর কি। তো এর মধ্যে আমার ফ্রেন্ডরা সিঙ্গাপুর আসার পর অনেক ভালো একটি জব পাই,
জব পাওয়ার পরে অনেক ভালো মানে মানে কার্যকলাপ অনেক ব্যবহার আছে, তার কোম্পানি খুব খুশি হয়ে তার মানে বেতন বৃদ্ধি করার একটা ডিসিশন নেয়। তো সে মতে তার ভাই আমার ফ্রেন্ড চিন্তা করে যে যেহেতু বাসায় আরেকটা ছোট ভাই আছে, তাহলে তাকে যে মূল্যেই হোক সিঙ্গাপুরে আনতে হবে, তাহলে হয়তো তাদের ফ্যামিলির টানাটানিটা একটু হলেও মানে কম হবে এবং তারা সচ্ছল ভাবে চলতে পারবে আর কি। তো যে চিন্তা সেই কাজ। কিছুদিনের মধ্যে আমার ওই ফ্রেন্ডের ছোট ভাইকে সিঙ্গাপুর নিয়ে আসতে সক্ষম হয় আমার এই ফ্রেন্ড। তো এর মধ্যে বাসায় মানে তার বোন, তার মা এবং তার বাবা মানে হয়ে যায়। তো এক পর্যায়ে অবস্থায় তার যে চাচারা ছিলেন মানে আমার ওই ফ্রেন্ডের দাদার ভাইয়ের যে ছেলেরা মানে তারা এক পর্যায়ে মানে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারে না। তারা চিন্তা করে যে কি ব্যাপার, এইভাবে করে তারা উন্নতি হয়ে উঠে যাবে, আমাদের উপরে যাবে, এটা তারা নিতে পারে না আর কি। তো তার ওই চাচা চিন্তা করে যে তার মা যে তার সমস্ত কিছু বিক্রি করে যে টাকা পয়সা দিয়ে তাদেরকে সিঙ্গাপুরে পাঠিয়েছে, এই টাকাটা তাদেরকে মানে খাওয়ার বা করার মতো যে একটা পরিবেশ, এটা কখনো তারা হতে দিবে না। তারা যে মূল্যে হোক তার মাকে মেরে ফেলার একটা চিন্তা ভাবনা করে। তো চিন্তা ব্যবস্থা করে যে কিভাবে মারা যায়। তখন তারা চিন্তা করে, তাদের এলাকাতে ছিলেন একজন কবিরাজ ছিলেন। তিনি নানান জায়গায় নানান ধরনের কুফুরি কাজ বা ব্ল্যাক ম্যাজিক এগুলো ধরনের কাজ করত। তো তাদের মানে এলাকাতেই হওয়ার কারণে আমার ওই ফ্রেন্ডের চাচারা মানে ব্যাপারটা তার কবিরাজের ব্যাপারে সবকিছু মানে ধারণা ছিল যে সে এইসব ধরনের কাজ করতে পারে আর কুফুরি কালাম। তো তাকে এক পর্যায়ে গিয়ে ধরে কবিরাজকে যে এরকম তার এই ক্ষতিটা করতে হবে। তো তখন সেই কবিরাজ বলে যে দেখেন, আপনাদের সাথে আমার ভালো সম্পর্ক, ইভেন আপনার সে আপন চাচাতো ভাই মানে আমার ফ্রেন্ডের বাবার কথা বলে, তার ফ্যামিলি আপনার ফ্যামিলি মানে একই ফ্যামিলি, তাহলে আমি এই কাজটা কিভাবে করি, এটা আমার দ্বারাই হবে না, আপনারা অন্য জায়গায় দেখতে পারেন। তখন মানে সে যে কুফুরি কালাম করতো আমার ওই ফ্রেন্ডের চাচারা সবকিছুর মধ্যে অবগত ছিলেন এবং জানতেন। তো এমতো অবস্থায় সে কবিরাজকে জবরদস্তি করে মানে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে যে সে যদি তার এই কাজটা না করে দেয় তাহলে সে সমস্ত যার কাছে আজ পর্যন্ত এই ধরনের কুফুরি কালামগুলা করেছে সমস্ত লোকের কাছে গিয়ে কবিরাজের ওই সমস্ত কুকর্মের কথা বলে দিবে। এই পর্যায়ে ব্ল্যাকমেল করার অবস্থায় মানে কবিরাজটি অনেক ভয় পেয়ে যায় এবং মানসিকভাবে মানে ভীষণ ভয় পেয়ে এক পর্যায়ে সে রাজি হয়ে যায়। তখন সে বলে যে ঠিক আছে, কাজটা আমি করে দেবো, কিন্তু ব্যাপারটা কাউকে বলা যাবে না এবং একান্তই মানে ব্যাপারটা যেন চাপা থাকে। অনেক রিকোয়েস্ট করার ফলে এক পর্যায়ে কবিরাজ একদিন কি করে, মানে কুমোররা যে চালাই দেওয়ার যে টালিটা বানায়, চাল দেওয়ার যে টালি বানায় কুমোররা, ওই কাঁচা অবস্থাতে সেই টালির উপরে গিয়ে যখন কুমোরটা বানায় রাখে, তখন ওই কুমোর করে ওই টালির উপরে মানে কুফুরি কালাম লিখে তার মায়ের নামে, আমার ফ্রেন্ডের মায়ের নামে কুফুরি কালাম লিখে ওই মানে ইটটা একটা চিহ্ন করে দিয়ে আসে এবং পরবর্তীতে সে ইটটা যেন নিয়ে আসতে পারে, এই কারণে সে মানে চিহ্নটা করে দিয়ে আসে। আর যে কালামটা মানে কুফুরি কালামটা লিখেছে, এটা লেখা তো অবস্থায় মানে কুমোরকে কাউকে দেখতে দেওয়া যাবে না, কাউকে জানানো যাবে না, ইভেন সে ইটটা যে পরবর্তীতে নিয়ে আসবে সেটাও কাউকে জানানো যাবে না বা চুরি করে আনতে হবে সেটা। তো এই মতো অবস্থায় ঠিক সে কুফুরি কালাম লিখে দিয়ে আসার পর সেই যখন মানে আমার ওই ফ্রেন্ডের মানে আমার নামে যে কুফুরি কালামটা লিখে দিয়েছিল, ওই কুমোর যখন ওই ইটটা লিখিত ইট যখন আগুনে জ্বালানো শুরু করে, ঠিক সেই মতো অবস্থায় এদিকে আমার ওই ফ্রেন্ডের আম্মার শরীরে মানে এমন পরিমাণ জ্বালা পড়া শুরু হয়, এক পর্যায়ে মানে আগুন পুড়লে যেভাবে ফোসা উঠে যায় শরীরে, ঠিক সেইভাবে ফোসা উঠে যায় সমস্ত শরীরে, অনেক চিৎকার, অনেক যন্ত্রণা। তো তখন তারা হঠাৎ করে তার বাবা এবং তার বোন মানে কি করবে ব্যাপারটা বুঝতে না পেরে ডাক্তার দেখাই, তো কোনো মতেই কোনো কিছু হচ্ছিল না। এদিকে ওই কবিরাজ কি করে, আবার পরবর্তীতে গিয়ে ওই কুমোরের ওখানে চুরি করে সেই চিহ্নিত পুরানো ইটটা পরের দিন গিয়ে সে ইটটা নিয়ে আসে। তো নিয়ে আসার পরে কি করে রাসেল ভাই, সেই ইটটা মানে দুটুকরো করে এদিকে ওই কবিরাজ যে বলেছিল, এদিকে আরেকটা মানে তার চাচাকে আরেকটি কাজ করতে বলেছে, সেটা হচ্ছে আমার ওই ফ্রেন্ডের মায়ের মানে ব্যবহৃত কাপড়ের একটি অংশ এবং তা আমার ওই ফ্রেন্ডের মায়ের মাথার চুল, এই দুইটা ব্যবস্থা করতে বলে। এদিকে মানে তার যেহেতু বাড়িতে আসা যাওয়া আছে, সে আমার ওই ফ্রেন্ডের চাচা কি করে, আমার ওই ফ্রেন্ডের মায়ের ব্যবহৃত কাপড় এবং মাথার চুল মানে এটা মানে কালেক্ট করে সেই কবিরাজের কাছে দেয়। তো কবিরাজ কি করে, ওই যেই কুফুরি করা ইটটা দুই টুকরো করে আমার ওই ফ্রেন্ডের মায়ের ব্যবহৃত কাপড় এবং ওই আমার
ফ্রেন্ডের মায়ের মাথার চুল মানে একত্রিত করে ওই ইটের টালির মাঝখানে রেখে ওপর একটি ওই অপর একটি ইটের টালি ওই কুফুরি দিয়ে উপরে রেখে ওটা সুন্দর করে পলিথিন দিয়ে মানে পেঁচিয়ে মানে এটা ফেলে দেয় একটা মানে পরিত্যক্ত কূপের মধ্যে। তাদের ওই এলাকায় একটি পরিত্যক্ত কূপ ছিল, সেটা পুকুরে ফেলেনি, যে পুকুরে ফেললে হয়তো কোনো কারণবশত পুকুর শুকিয়ে যাবে বা হয়তো দেখা যাচ্ছে মানে কোনো একটা কারণে যদি এটা কখনো মানে পুকুরে না ফেলে সে ফেলে আছে পরিত্যক্ত একটা কূপের মধ্যে। এবং যখন সে কূপের মধ্যে ওই কুফুরিটা ফেলার সময় ওখানে একটা মানে শয়তান জিন দ্বারা ওই কুফুরিটা করা হয়, যেই ওই মানে যেই যাবে ওই কুফুরিটা আনতে মানে তাকেই শয়তান ওখানেই মানে ওই কূপের মধ্যে তাকে মেরে ফেলবে। তো এমতো অবস্থায় তার মা ভীষণ অসুস্থ হয়ে যায়। যখন ওই কূপের মধ্যে ওই কুফুরিটা ফেলা হয়, এতে মধ্যে মানে তার মায়ের শরীরে মানে পানি এমন পরিমাণ সমস্ত শরীর ফুলে সমস্ত শরীরে মনে হচ্ছে যে মানে একটি পলিথিন কভারের মধ্যে পানি পড়লে যে মতো অবস্থা হয়, ঠিক তার মার শরীর, আমার ফ্রেন্ডের মায়ের শরীরটা ঠিক ওরকম আকার ধারণ করেছে। তো এমতো অবস্থায় তার ভীষণ ভাবে অসুস্থ, বাসায় থেকে সমস্ত চিকিৎসা ডাক্তার এটা সেটা করে কোনো মতেই কমতেছিল না। এদিকে আমার এই ফ্রেন্ডরা অনেক চিন্তিত হয়ে যায়। আমার এই ফ্রেন্ড চিন্তিত হয়ে চিন্তা করে যে যেহেতু বাসায় মানে আমরা দুই ভাই এখানে, আম্মু এত অসুস্থ, তখন আমার এই ফ্রেন্ড চিন্তা করে তার ছোট ভাইকে দেশে পাঠিয়ে দিই। তো তার ছোট ভাইকে এক পর্যায়ে দেশে পাঠিয়ে দেয়। দেশে পাঠানোর পরে তার ওই মানে ফ্রেন্ড যেহেতু অনেক ডাক্তার দেখায় কোনো কাজ হচ্ছিল না, তখন তারা চিন্তা করে যে একটা বড় ধরনের কবিরাজের কাছে যাবে। তারা একটা বড় ধরনের কবিরাজের কাছে গিয়ে মানে দেখবে আসলে ব্যাপারটা কবিরাজ ব্যতীত কোনো কিছু সলিউশন হয় কিনা। তো তখন তারা এমতো অবস্থায় একটা কবিরাজের, তাদের পাশের এলাকায় একটি বড় কবিরাজের মানে সন্ধান মিলে তারা কবিরাজের কাছে যখন যায়, কবিরাজের কাছে গিয়ে যখন সমস্ত ঘটনা খুলে বলে এবং তার মার শরীরের অবনতির অবস্থা যখন জানায়, তখন কবিরাজ যেটা বলে মানে সরাসরি কবিরাজ মানে যে এই কুফুরিটা করেছে তার নাম না বলে তাকে আকার ইঙ্গিতে মানে বলার চেষ্টা করে। তো তখন আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই ভীষণ ভাবে মানে একত্রে মিনতি করে বলে যে অ্যাকচুয়ালি আমার আম্মার কি হয়েছে, কে করেছে এই কাজ, একটু আমাকে প্লিজ জানান। তখন সে বলে যে আমি নাম বলতে পারবো না, তবে যেই করেছে আপনাদের রিলেটিভের মধ্যে করেছে এবং আপনার এলাকার মানুষই করেছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। এটা আমার দ্বারাই হবে না, যে করেছে একমাত্র সেই পারবে এই কাজটা সমাধান করতে, আপনার মাকে সুস্থ করতে। তো তখন তারা যেহেতু জানতো তাদের এলাকাতেই এরকম কুফুরি কালাম করা, ব্ল্যাক ম্যাজিক করার একটি কবিরাজ আছে, তো তারা সন্দেহভাজন ভাবে তাকে সাধারণভাবে জিজ্ঞেস করে। তখন তাকে জিজ্ঞেস করে মাত্র সে সম্পূর্ণভাবে অস্বীকার যায়। এক পর্যায়ে তাকে অনেক মানে করজোড়ো ভাবে ধরলে, তাকে ভয় ভীতি দেখানোর ফলে এক পর্যায়ে গিয়ে সে স্বীকার করে যে আসলে তার চাচা তাকে অনেক ভয় ভীতি দেখায়, ব্ল্যাকমেল করে এই কাজটা করতে বাধ্য হয়েছে। তো এবং সে বলতে বলতে আমার ওই ফ্রেন্ডের ছোট ভাইয়ের পায়ের উপর হয়ে পড়ে মানে ক্ষমা প্রার্থনা চাই। তো তখন বলে ঠিক আছে, তোমার ক্ষমাযোগ্য তুমি তখনই হবে যখন তুমি আমার মা এখন যা করেছো এটা আমার মাকে ভালো করে দিতে হবে। তখন ওই কবিরাজটি বলে যে ভাই এটা ভালো করা তো আমার দ্বারাই সম্ভব না, এটা একটা মানে আরো এখানে কাজ কাম আছে, অনেক কাজ করতে হবে। তো কাজকর্ম করতে কিছু জিনিসপাতি কানেকশন করতে হবে। তো যতদিন যাবত এই জিনিসপাতি মানে আপনি কার্যক্রমগুলো জিনিসগুলো যতদিন আপনি অ্যারেঞ্জ না করতে পারেন, ঠিক ততদিন পর্যন্ত আপনার মার যাতে মানে শারীরিক ভাবে মানে এত জ্বালা পোড়া যন্ত্রণা, যাতে শারীরিক যন্ত্রণাটা মানে কমানোর মতো আমি ওষুধ দিব, কিন্তু আপনাদেরই এই ব্যাপারে মানে এই জিনিসগুলা কানেক্ট করতে হবে। তখন তাকে বলা হয় ঠিক আছে বলো কি কি দরকার। তখন যেটা বলে কবিরাজ যে অমাবস্যার রাতে একটি মানে শনিবার অথবা মঙ্গলবার এমন 2 দিনে একদিন মারা গেছে সেই মৃত ব্যক্তির কবরের মাটি, এবং সেটা হতে হবে অমাবস্যার রাতে নিয়ে গভীর রাতে আনতে হবে। এবং যখন সেই কবরের মাটিটি আনতে যাবে তখন তার শরীরে কোনো রকম পোশাক থাকা চলবে না, সম্পূর্ণ মানে নেগেটিভ অবস্থা বলতে সম্পূর্ণটা মানে উলঙ্গ অবস্থায় গিয়ে তার ওই কবরের মাটিটা আনতে হবে। এবং সে যখন এই মাটিটা আনতে যাবে তার হয়তো অনেক মানে ভয় ভীতি আসবে বা অনেক ভাবে বাধাগ্রস্ত করবে, অনেক ভয় দেখাবে। এমন অবস্থায় যখন কবরের মাটিটা হাত নেওয়ার জন্য হাত দিবে কবরে, তখন ঠিক কবরের মধ্য থেকে তার হাতটাও চেপে ধরতে পারে। মানে এমন একটি অবস্থা, আপনি কি যদি পারেন তাহলে পরে মাটিটা এনে আমাকে দিলে পরবর্তীতে আমি
ব্যাপারটা সলিউশন দিতে পারবো। তখন তাকে কবিরাজ বলে দেয় যে আপনার অবশ্য ভয় পাওয়ার কোনো কিছু নাই, কারণ আমার কাছে যে জিন আছে আমি সেই জিন দ্বারা চেষ্টা করব আপনাকে প্রোটেক্ট দেওয়ার জন্য। আপনাকে যতই ভয় ভীতি দেখানো হোক আপনি ভয় না পেয়ে আপনি চেষ্টা করবেন কবরের মাটিটা নেওয়ার জন্য। তখন তারা চিন্তা করে যে যেভাবেই হোক যে মাটিটা ব্যবস্থা করতে হবে। তখন আমার এই ফ্রেন্ডের ছোট ভাই রীতিমতো এই সমস্ত ঘটনা আমার এই ফ্রেন্ডকে জানাই সিঙ্গাপুরে। তখন আমার এই ফ্রেন্ডটা জানার পরে তখন আমার ফ্রেন্ডের মনটা সিঙ্গাপুরে আর টিকে না। তখন আমার ফ্রেন্ড মানে কিছুদিনের মধ্যে সে সিঙ্গাপুর থেকে কিছুদিনের 10 দিনের মতো ছুটি নিয়ে আমার ফ্রেন্ড দেশে চলে যায়। তো দেশে গিয়ে সমস্ত ঘটনা মানে এতে মধ্যে আমার ফ্রেন্ড দেশে যাইতে যাইতে আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই তার সমস্ত বন্ধু যারা যারা ছিল আশেপাশে আত্মীয় স্বজন সবাইকে জানাই দেয় যে এরকম খোঁজ রাখতে, যে শনিবার মঙ্গলবারে কে মারা গেছে কবরটার খোঁজ রাখতে এবং অমাবস্যার অপেক্ষা করতে থাকে। এতে মধ্যে আমার ওই ফ্রেন্ড দেশে চলে যায়। আমার ফ্রেন্ড দেশে যাওয়ার পরে ফ্রেন্ডকে সমস্ত কিছু ঘটনা খুলে জানানোর পরে তখন আমার ফ্রেন্ডরা মানে ব্যাপারটা নিয়ে অনেক মানে শখিন এবং অনেক মানে মানে কান্নাই ভেঙে পড়ে যে আসলে আমার আম্মার সাথে এরকম হচ্ছে, এই কথা এটা কি কোনো ঠিক কাজ করেছে। সে যা অবস্থায় যেরকম অবস্থা আর কি এমতো অবস্থায় তারা এক পর্যায়ে মানে মানে তাদের বাসার পাশে একটি গোরস্থান ছিল তাদের এলাকাতেই। সেই এলাকাতে মানে এরকম না পেয়ে মানে কবরের সন্ধান না পেয়ে তারা মানে তাদের পরবর্তী এলাকাতে মানে তাদের বাসার থেকে আনুমানিক আধা ঘন্টার মতো রাস্তা হেঁটে যেতে আধা ঘন্টা লাগবে আমার ওই ফ্রেন্ডের বাসা থেকে। তো সেই কবরস্থানে মানে তারা খোঁজ পায় যে শনিবারের দিন একটি মানে মৃতদেহ দাফন করা হয়েছে। তো এর মতো অবস্থায় তখন তারা মানে খোঁজ নেওয়ার পরে কবরটা চিহ্নিত করে রেখে অপেক্ষা করে অমাবস্যার জন্য। তো এর মতো অবস্থায় মানে অমাবস্যা চলে আসে। তো অমাবস্যা আসার পর তো আমার ওই ফ্রেন্ড তখন চিন্তা করে যে এখন যেহেতু অমাবস্যা চলে আসছে তাহলে ওই মাটিটা তো যেভাবেই হোক ম্যানেজ করতে হবে। তখন আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই বলে যে যেভাবেই হোক আমার মায়ের জীবন রক্ষা করতে, যেই মা আমাদের মানে তার সমস্ত কিছু মানে বিক্রি করে তার সুখের তার চিন্তা না করে আমাদের মানে সুখের ঠিকানা দেখাইছে, অবশ্যই সেই মার জন্য জীবন গেলেও যাবে, এই মাটি আমাকে মানে ইয়ে করতেই হবে, ম্যানেজ করতেই হবে। তো যে অবস্থায় তো যেহেতু উলঙ্গ করে যেতে হবে রাত গভীর রাতে, তো তার বড় ভাই মানে কি করে ওই অমাবস্যার রাতে ভাই মাথাটা অন্যদিকে ঘুরিয়ে তার পরনের থেকে মানে লুঙ্গি পরেছিল মানে লুঙ্গিটা খুলে দেয়। তো এমতো অবস্থায় তিনি মানে যখন বাসায় থেকে বের হওয়া অবস্থায় মানে মিনিট 5 মতো ওরা বাড়ির থেকে হেঁটে গেছে, ঠিক তখনই মানে তার ভাইয়ের কণ্ঠ নিয়ে মানে টাকাটাকি করতেছে। তার ভাইয়ের নাম মানে আমার ওই ফ্রেন্ডের ভাইয়ের নাম ধরে, আমার ওই ফ্রেন্ডের নাম আমি বলে রাখি, আমার ফ্রেন্ডের নাম ছিল তুষার এবং আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের নাম ছিল সজীব। তো তখন ওই তুষারের কণ্ঠ নিয়ে সজীব বলে ডাকতেছে পিছন থেকে অনেক জোরে। কিন্তু আমার ওই ফ্রেন্ডের ছোট ভাইয়ের মাথায় একটা কাজই করতেছে, যেভাবেই হোক পিছনে তাকানো যাবে না। ও এতে মধ্যে রাসেল ভাই কবিরাজ বলে দিছে যে কারোর সাথে দেখা হলে কথা বলা যাবে না এবং কারোর সাথে কোনো রকম মানে কথা বলা যাবে না। কথা যদি বলো এবং পিছনে ফিরে যদি তাকাও তাহলে কিন্তু এই মাটিটার কোনো কাজে দিবে না। তো এমতো অবস্থায় আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই কথাটা কবিরাজের এই কথাটা মনে রাখে এবং মনে রেখে সে বলে দুনিয়াতে যত কিছুই হয়ে যাক আমার আম্মাকে বাঁচাতেই হবে। তখন এই চিন্তা অবস্থায় তো রাসেল ভাই যখন সেই মানে রাত্রে গভীর রাতে অমাবস্যার রাতে যখন যাচ্ছে, এত বিদঘুটে অন্ধকার, তার নিজের হাতটাও দেখতে পারতেছে না, এত পরিমাণ অন্ধকার। তো যখন যাচ্ছে দেখা যাচ্ছে মাঝে মধ্যে মানে দুইটা কুত্তা বা বড় বড় মানে অবয়ব নিয়ে মানে হাতির মতো মানে অনেক বড় বড় ভয়ঙ্কর আওয়াজ করে মানে তার সামনের দিকে মানে ধেয়ে আসতেছে অন্ধকারের মধ্যে, শুধু চোখ দেখতে পারতেছে। এত পরিমাণ ভয় পেয়ে সম্পূর্ণ ফ্রিজ হয়ে যায়, এত পরিমাণ মানে ভয় পায়। কিন্তু তার মনের ভিতরে একটাই চিন্তা, আমার আম্মাকে যেভাবে হোক বাঁচাতেই হবে। তো এমতো অবস্থায় সে রাসেল ভাই যখন কবরস্থানে মানে হেঁটে হেঁটে যাচ্ছিল, মানে যাওয়ার সময় বেশ দ্রুত পৌঁছে যায় আর কি। তো যখন ওই বলেছিল যে কবিরাজ যে হয়তো তুমি যখন কবরে হাত দিবে মাটিটা আনার জন্য হয়তো এমন হতে পারে কবরের মধ্য থেকে তোমার হাতটা চেপে ধরছে, কিন্তু তোমার ভয় পাওয়া যাবে না। তো রাসেল ভাই এই মতো অবস্থায় তার মাথায় চিন্তা একটাই, আমার আম্মাকে বাঁচাতে হবে। তো সে কি করে, সে কবরের স্থানে ঢুকে, যখন কবরস্থানের মধ্যে ঢোকার জন্য সে মানে ডান পাওটা কবরের স্থানের মধ্যে দিয়ে দেয় কবরের মধ্যে। তো সাথে সাথে মানে সমস্ত তখন ছিল অনেক মানে জঙ্গল মতো বাঁশের ঝাড় ছিল, অনেক ঘন ঘন বাঁশের ঝোপ ঝাড়, মানে এমনিতে অমাবস্যাটা দেখার মতো কিচ্ছু যাচ্ছে না। তো রাসেল ভাই মানে এমন বাতাস শুরু হয় হঠাৎ করে, মানে বাতাসের সম্পূর্ণ কিছু মনে হচ্ছে সমস্ত কবর লন্ডভন্ড করে দিচ্ছে।
এত পরিমাণে বাতাস, সে মানে আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই ভয়ে মানে সমস্ত ফ্রিজ, কিন্তু তার চিন্তা একটাই, কবরে মাটি নিতেই হবে, আমাকে বাঁচাতে হবে, শুধু তার মনে একটাই চিন্তা। তো এই মতো অবস্থায় সে যখন মানে ওই কবরের মাটিতে বিসমিল্লাহ বলে হাত দেওয়ার পরে তখন কোনো সমস্যা হয় না। তখন যখন যে কবরের মানে কবরের ডান হাত দিয়ে মাটিটা নিয়ে কবর থেকে যখন বের হতে লাগে, তখন রাসেল ভাই মনে হচ্ছে যে পিছন থেকে তাকে কেউ মানে এমন অবস্থায় মানে সমস্ত শক্তি দিয়ে তাকে ধরে রাখছে পিছন থেকে, সামনে কোনো মতেই এগোতে পারতেছে না। তো এক পর্যায়ে রাসেল ভাই সে অনেক ধস্তাধস্তির মধ্য দিয়ে মনে হচ্ছে যে মানে কবর থেকে বের হয়ে সে রাস্তা দিয়ে হাঁটতেছে, তার মায়ের কণ্ঠ নিয়ে ডাকতেছে বা তার বাবার কণ্ঠ নিয়ে ডাকতেছে, কখনো কখনো তার ভাই, বা কখনো অনেক ভয়ঙ্কর আওয়াজ দিয়ে ডাকাডাকি করতেছে, কিন্তু সে কখনো পিছনে ফিরে তাকায় না একবারে ভুলেও। তো এর মধ্যে কবিরাজ তার জিন দ্বারা সর্বকিছু পর্যবেক্ষণ করে। তো এক পর্যায়ে রাসেল ভাই আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই বলে যে আমি এতক্ষণ ধরে হাঁটতেছি কিন্তু আমার ওই রাস্তা যেন শেষ হচ্ছে না, মানে কত দূর। তো রাস্তার এক পর্যায়ে যখন ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় ঢুকতে দেখে তার বড় ভাই দাঁড়ায় আছে, কিন্তু রাসেল ভাই আমার ওই ফ্রেন্ডের ছোট ভাই এত পরিমাণ ভয় পায়, ভয়ে সম্পূর্ণ মানে তাকে এত পরিমাণ ভয় দেখানো হয়েছে, সে ভয়ে সম্পূর্ণটা ফ্রিজ। সে এক মর্যাদা অবস্থায় সাথে যখন তার বাড়ির মধ্যে ঢুকে তার ভাই উঠানে দাঁড়িয়ে আসছিল, কোন রকম সে কথা তার ভাইয়ের সাথে না বলে তার আমার ওই ফ্রেন্ড সাথে তাকে গামছা দিয়ে চড়াই নেই, সাথে ওখানে মানে সেন্সলেসে উঠানে পড়ে যাওয়া মাত্র আমার ওই ফ্রেন্ড অনেক চেষ্টা করে সেই মানে মুখটা খোলার জন্য, যে মাটিটা নিবে, কোন রকম এই মুখটা খুলতে পারে না। সে একটাই চিন্তা নিয়েছিল আমার ফ্রেন্ডের ছোট ভাই, যে কোনো মূল্যে আমার জীবনের মূল্যে আমার আম্মাকে বাঁচাতেই হবে। তো রাসেল ভাই এই অবস্থায় সে মানে যখন কবিরাজ মানে ঠিক পেয়ে যায়, তার জিন দ্বারা যেহেতু সে পর্যবেক্ষণ করতেছিল, তো সাথে আমার ফ্রেন্ডের বাসায় এসে উপস্থিত হয় কবিরাজ, এবং এসে বলে যে মাটি যেহেতু নিয়ে আসছেন তাহলে এখনো যেতে হবে, যে পুকুরিটা ফালানো হয়েছে, ব্ল্যাক ম্যাজিকের ওই থলেটা রাখা হয়েছে, সেই ওখানে গিয়ে এখন ওই উঠানো দরকার। তো আমার ওই ফ্রেন্ডের ছোট ভাইয়ের মুখে পানি ছিটিয়ে কোন রকম মানে ধপ করে মানে যখন মানে উঠে মানে সেন্সলেস থেকে উঠে, তখনই মানে বলে যে আমার হাতে মাটিটা আছে নাকি ভাই, আপনি একটু দেখেন। তখন দেখেন যে মাটি আছে। তেমন অবস্থায় কবিরাজের সাথে ওই আমার ওই ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ছোট ভাই কবিরাজের সাথে ওই কূপের মধ্যে যায়। কূপের মধ্যে গিয়ে ওই কবিরাজ একটি মন্ত্র পড়ে, কূপের কাছে গিয়ে ওই একটি মন্ত্র পড়ে ওই মাটিতে, কবরের মাটিতে মন্ত্র পড়ে কূপের চারদিকে সুন্দর মতো ছিটিয়ে, তখন আমার ছোট ফ্রেন্ডকে বলে যে এটা একটা জিন দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছিল, যদি কোনো এইটা ব্যতীত যদি কেউ এই কূপের মধ্যে এখানে এসে ওই কুকুরটা তোলার চিন্তা করতো তাহলে তাকে মেরে ফেলতো ওই চিন্তা। তো যেহেতু এখন ওই বন্ধ করে দিয়েছে, তো তখন বলে যে এখন ওই কূপের মধ্যে নেমে ওই কুকুরটা তুলতে হবে, তুললেই আপনার আম্মা সুস্থ করা যাবে ইনশাল্লাহ। তখন রাসেল ভাই কি করে, আমার ফ্রেন্ডের ছোট ভাই নিজে বলে যে আমি নিচে যাব। তখন তারা দড়ি দিয়ে রিস্ক নেয় না, দড়ি দিয়ে রিস্ক নেয়। তখন তারা চিন্তা করে বাঁশ ছাদ থেকে কাঁচা বাঁশ, বড় বড় কুঞ্চি সহ বাঁশ কেটে যাতে সিঁড়ি মতো করে মানে ধরে নামতে পারে এবং ধরে অনায়াসে উঠতে পারে। তো আমার ফ্রেন্ডের ছোট ভাই গিয়ে ওই কূপের মধ্যে নেমে কূপের মধ্যে থেকে ওটা যখনই তুলে এনে দেখে রাসেল ভাই ওখানে মানে অনেক মানে ওই কুফরিটা। তো তখন কবিরাজ বলে এখন যেহেতু এটা ওঠানো হয়েছে, এটাকে একটা দোয়া পড়ে গোরস্থানের মধ্যে মানে জুম্মার দিনে গোরস্থানের মধ্যে মানে এটাকে পুঁতে দিলে পারে, তখন আপনার মা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। কিন্তু ওর মধ্যে যে কাপড়টা দেওয়া হয়েছিল, তখন কবিরাজকে জিজ্ঞেস করে এই কাপড়টা কেন দিয়েছেন? তখন ওই কবিরাজ যেটা বলে, এই যে কাপড়টা দেওয়া হয়েছে আপনার আম্মার, এই কাপড়টাতে যতদিন পর্যন্ত মানে আস্তে আস্তে মানে পচতে থাকবে ততদিন মানে আপনার আম্মা ধীরে ধীরে মৃত্যুর করে ঢলে পড়বে। যখন এই কাপড়টা সম্পূর্ণ পচে যাবে তখন মানে আপনার আম্মা মারা যাবে আর কি। তো তখন তারা ভীষণভাবে শকি হয়ে তার মানে কবিরাজকে বলে, আপনি যা করেছেন আপনার সবকিছু করণের জন্য আমরা ক্ষমা করে দিলাম আমার মায়ের জানের বিনিময়ে। তো এই কথা বলে তার সে চলে যায় কবিরাজের মতো। তো পরে তার কাছে খোঁজ নেওয়া হয়, সে বলে যে গোরস্থানে সেটা পুঁতে দিয়েছে জুম্মার নামাজের পরে। রাসেল ভাই ধীরে ধীরে আমার ওই ফ্রেন্ডের আম্মা সুস্থ হয়ে ওঠে। রাসেল ভাই এই কথাগুলো কাহিনীটা বলতে বলতে আমাকে আমার ওই ফ্রেন্ড সাথে কান্না করে আমার সামনেই রাসেল ভাই তার আম্মাকে ফোন দেয়, এবং তার আম্মা এখনো জীবিত আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। রাসেল ভাই এই ছিল আমার একটি ঘটনা, অত্যন্ত সত্য ঘটনা রাসেল ভাই। ভালো লাগলে অবশ্যই প্লে করবেন রাসেল ভাই। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে।
তবে এই এপিসোডের মধ্যে কোন ঘটনাগুলো সব থেকে ভালো লেগেছে, কার ঘটনা শুনতে আপনারা ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যেমন আরজে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরও অনেকেরই যে ঘটনাগুলো সব থেকে ভয়ানক এবং সব ঘটনা এবং ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লাগে, সেই ঘটনাগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার জন্য চেষ্টা করব। ডিয়ার লিসেনার, আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পছন্দ করেন বলে প্রতিনিয়ত আমি বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তো প্রিয় লিসেনার, আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।